ম্যাড ফর ইউ, তানিয়া খাতুন। পর্ব 11 থেকে 15। চারদিকে অন্ধকার, দূরে দূরে স্ট্রিট লাইটের ম্লান আলো। সেই অন্ধকার চিরে ফুল স্পিডে ছুটে চলছে এক মার্সিডিজ। ইঞ্জিনের গর্জন বাতাসকে ছিঁড়ে দিচ্ছে। ক্রিসে হাত স্টিয়ারিংয়ে, চোখ সামনের রাস্তায়, মুখে একরকম তীব্রতা। ক্রিসের কানে ব্লুটুথ লাগানো, সে আমানের সাথে কথা বলছে। পাশে রুহি সিটে বসে ক্রিসে কাঁধে হেলান দিয়ে বসে আছে, এখনো জ্ঞান ফেরেনি। ক্রিস হঠাৎ গলার স্বর উঁচু করে বলে ওঠে, স্টুপিড, তোকে তো সেই কখন বলেছি পুরো বাড়িটা পরিষ্কার করে রাখো। এখনো হয়নি মানে কি? আমি 10 মিনিটের সব ক্লিন চাই। আমি বাটারফ্লাইকে নিয়ে এখনই পৌঁছাবো। তার কণ্ঠের রাগের সঙ্গে অদ্ভুত এক তাড়াহুড়ো, গাড়ির ভেতর প্রতিধ্বনির মতো কাঁপে সেই আওয়াজ। ক্রিসের এত জোরে গলার আওয়াজ শুনে রুহি ধরফিয়ে ওঠে। ক্রিস রুহির দিকে ভুরু কুঁচকে তাকায়। রুহি কাঁপা গলায় বলে, আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো বাড়িতে ছিলাম। ক্রিস ব্লুটুথ খুলে ড্যাশবোর্ডে ছুঁড়ে ফেলে, চোখ রাস্তায় রেখে বলে, ড্রাইভ করতে করতে বলে, তোমার আব্বু তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন। রুহির চোখ বড় হয়ে যায়, গলাটা শুকিয়ে আসে। মানে কি? আমার আব্বু মোটেই এরকম না। নিশ্চয় আপনি আব্বুকে কিছু বলেছেন। বলুন, কি বলেছেন? ক্রিস গাড়ি চালাতে চালাতে এক হাত দিয়ে রুহির কোমর ধরে টেনে নিজের কাছে আনে, ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে, এটাই যে, আমাদের বিয়ে হয়ে গেছে। রুহির চোখ বিস্ফারিত, গলা ভারী হয়ে যায়। হি, আবার সেই মিথ্যা কথা। আমাদের বিয়ে কিভাবে হলো? আমি আপনাকে কোনোদিন বিয়ে করিনি। ক্রিস এক চিলতে বাঁকা হাসি দিয়ে বলে, আসলে আমার শ্বশুরমশাইটা বড়ই বোকা, নকল রেজিস্ট্রি পেপার দেখেই বিশ্বাস করে নিয়েছেন। তবে নো টেনশন বাটারফ্লাই, আজকেই আমরা বিয়ে করব, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। রুহির ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হেবা, চোখ লাল হয়ে ওঠে। আমি আপনাকে ভালোবাসি না। আর না, আপনাকে বিয়ে করব না। সবটা একটা নাটক ছিল, বুঝতে পেরেছেন? আমি আপনার সাসের নাটক কেছি ভালোবাসা, আর ওই চিঠিটাও আমি দিনি। হঠাৎ স্ক্রিচ করে ব্রেক মারে গাড়ি, টায়ারের ঘর্ষণে ধোঁয়া উঠে যায়। রুহি আরো কিছু বলতে যাবে, তার আগেই ক্রিস রুহিকে আকস্মিকভাবে নিজের কাছে টেনে আনে আর তার ঠোঁটে কামড়ে ধরে। ক্রিস এত জোরে রুহির ঠোঁট কামড়ে ধরে যে রুহির ঠোঁট থেকে রক্ত বের হতে শুরু করে। ক্রিস রুহির কপালে কপাল ঠেকিয়ে তার ঠোঁটের দিকে তাকায়, তারপর জিভ দিয়ে সেই বেরিয়ে আসা রক্তটুকু শুষে নেয়। রুহি যেন পাথর হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ক্রিস ধীরে ধীরে রুহির চোখের সব জল শুষে নিয়ে মৃদু স্বরে বলে, বাটারফ্লাই তো এই নাটক আমি আগেই থেকেই জানতাম সব। ক্রিস খানকে তো এতটা বোকা মনে হয়? রুহি কাঁপা গলায় বলে, তাহলে এত কিছু করছেন কেন? সবটাই তো নাটক, ভালোবাসা তো নেই। ক্রিস গভীর নিঃশ্বাস নিয়ে রুহির চোখের দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোকে চাই, বাটারফ্লাই, শুধু তোকে। রুহি বুঝতে পারছে না কি করবে। এভাবে ও কিছুই করতে পারবে না, তাকে যেভাবেই হোক পালাতে হবে। বাড়ি ফিরে গিয়ে আব্বু আম্মুকে বোঝাতে হবে যে সে এই মানুষটার সঙ্গে কোনো বিয়ে করেনি। ক্রিস হালকা হেসে বলল, কি হলো, বাটারফ্লাই? আবার মাথায় কি প্যাচ পাকাচ্ছিস? রুহি কাপা গলায় বলল, না, মানে, আমার খুব তেষ্টা পেয়েছে। দয়া করে একটু পানি দেবেন। ক্রিস ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি টেনে নিল। গাড়ির সিটের নিচ থেকে একটা বোতল তুলে ওর দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও, মিনারেল ওয়াটার। যত খুশি খাও, বাটারফ্লাই। রুহি বোতলটা হাতে নিয়ে মুখ কুঁচকে বলে, আপনার পানি আপনার কাছেই রাখুন। ক্রিস চোখ কুঁচকে তাকায়, ঠোঁটের কোণে সেই একই কৌতুক মেশানো হাসি। আর কত নাটক করবি, বাটারফ্লাই? আমি পানি আনতে গেলে তুই হুশ করে পালিয়ে যাবি, তাই না? তাপ গম্ভীর গলায় বলে ওঠে, চল, একটা গেম খেলি, তোর জন্য আমি একটা সুযোগ রাখছি। এখন সময় শুরু হলো। ঠিক 10 মিনিট। যদি এই 10 মিনিটের মধ্যে তুই আমার কাছ থেকে পালাতে পারিস, আমি তোর জীবনে আর আসব না। কিন্তু যদি না পারিস। সে থেমে রুহির চোখে তাকালো, চোখে একরকম দহন জ্বলে উঠল। তাহলে আজ রাতেই আমাদের বিয়ে আর বাস দুটোই হবে, বাটারফ্লাই। রুহির গলা শুকিয়ে গেছে, বুকের ভেতর ধুকধুক করছে। তবুও মনে মনে দোয়া করে উঠল, আল্লাহ, আমাকে সাহায্য করুন। গাড়ির দরজা খুলে রুহি নামল। হাওয়া গায়ে লাগতেই মনে হলো যেন স্বাধীনতার গন্ধ পেয়েছে।
পেছনে ক্রিস গাড়ির ভেতর বসে হালকা হেসে তাকিয়ে রইল। চোখে সেই আগুনের মতো দৃষ্টি, যেন বলছে, দেখি বাটারফ্লাই, কতদূর উড়তে পারিস। রুহি গাড়ি থেকে নামতেই চারপাশে তাকালো। একটা ফাঁকা রাস্তা, বাতাসে ধুলো উঠছে। তার পা যেন নিজের অজান্তেই ছুটতে শুরু করলো। দৌড়, দৌড়, দৌড়। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চুল মুখের ওপর ঝুলে পড়ছে, গলার তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, পালাতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। হঠাৎ রাস্তায় একদম সামনে একটা গাড়ি ধাক্কা খাওয়ার মতো করে থেমে গেল। ক্রিসের গাড়ি। ক্রিস জানালাটা নামিয়ে হালকা হেসে বলল, দৌড়াও বাটারফ্লাই, এখনো সময় শেষ হয়নি। রুহি ঘুরে আবার অন্য দিক দিয়ে দৌড় দিল। তার গায়ের শাড়ি ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস কাঁপছে, শাড়ি বাবা পায়ে আটকে যাচ্ছে। আরেকটা মোড়ে গিয়ে দাঁড়ায় ওহি, ঠিক সামনে আবার সেই কালো গাড়ি এসে চিরচির শব্দে থেমে গেল। ক্রিস দরজার ওপর ভর দিয়ে তাকিয়ে আছে, ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। আর মাত্র 5 মিনিট। রুহির বুকের ভেতর কাঁপুনি ধরে গেছে। সে রাস্তা বদল করে, এবার এক গলির মধ্যে ছুটে যায়। পিছনে গাড়ির ইঞ্জিনের গর্জন। ব্রোটরুম। তৃতীয়বার একটা ছোট দোকানের পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামে। চোখ তুলে দেখে সামনেই আবার ক্রিস দাঁড়িয়ে আছে, হাত গুটিয়ে ঠান্ডা চোখে বলছে, 2 মিনিট বাটারফ্লাই, 2 মিনিট। রুহির চোখে জল এসে যায়, ও হাল ছাড়ে না। শেষবারের মতো শক্তি জোগাড় করে আবার ছুটে যায়। দূর থেকে দেখা যায় গাড়িটা ধীরে ধীরে পাশে পাশে এগোচ্ছে। আর ক্রিস ভেতর থেকে তাকিয়ে বলছে, দেখি শেষ মিনিটে কি সত্যি উড়তে পারে কিনা আমার বাটারফ্লাই। রুহি দৌড়াচ্ছে। শরীরের প্রতিটা শিরা যেন জ্বলে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। চুল উঠছে বাতাসে, চোখে ভয়ের ছায়া। ওর মুখে কেবল একটাই শব্দ ফিসফিস করছে, আল্লাহ, আমাকে বাঁচান। দূরে নদীর ধারে ঝলমল করা আলো দেখে রুহির চোখে আসার ঝিলিক। সে আরো জোরে দৌড়ায়, পায়ের জুতো একপাশে খুলে পড়ে যায়। তবুও ও থামে না, থামলে শেষ। একটু পরই নদীর ধারে এসে পা পিছলে যায়। আহ! চিৎকার করে পড়ে যায় ও, হাঁটুতে ঘষা লাগে, মাটি লেগে যায় মুখে। ওর নিঃশ্বাস ভেঙে আসে, শরীর কাঁপছে, চোখে পানি ভরে গেছে। পেছনে থেকে গাড়ির শব্দ। ব্রোটরুম। ধীরে ধীরে থামে, ইঞ্জিন নিস্তব্ধ হয়। ক্রিস গাড়ি দিয়ে নেমে এগিয়ে আসে। তার পায়ের ছাপ একে একে রুহির পাশে এসে থামে। উহি মাটি থেকে মুখ তুলে তাকায়, চোখের সামনে দাঁড়িয়ে ক্রিস। সে নিচু হয়ে রুহিকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয়। রুহির নিঃশ্বাস কাঁপছে, সে বলার চেষ্টা করে, ছাড়ুন, দয়া করে। ক্রিস নিচু স্বরে বলে, টাইম আপ বাটারফ্লাই। তার কণ্ঠে যেন বরফ গলানো আগুনের সুর। ওর মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয়। চোখে একরকম দহন। এখন যা হবে তা আমার ইচ্ছে মতোই হবে। রুহি চুপ, চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ে। গাড়িটা ধীরে ধীরে একটা বিশাল লোহার গেটের সামনে এসে থামে। গেটটা কালো রঙের, তাতে খোদাই করা আছে নকশা করা সিংহের মুখ। গেটের দুই পাশে দুইজন প্রহরী, কালো পোশাকে, মুখে করা দৃষ্টি। গাড়ি থামতেই দুজন দৌড়ে এসে গেট খুলে দেয়। ধীরে ধীরে গেট খুলে যাওয়ার শব্দে চারপাশের বাতাস কেঁপে ওঠে। ক্রোর। গাড়িটা গেট পেরিয়ে ঢুকে যায় ভেতরে। রুহি জানালা দিয়ে তাকায়। চারদিকে বিশাল সবুজ লন, ফোয়ারা থেকে পানি ছিটকে ছড়িয়ে পড়ছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই প্রাসাদটা। একটা সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল বাড়ি। প্রাসাদের সামনের সিঁড়ি বিশাল, প্রতিটা ধাপে সাদা মার্বেলের ঘষ আলো। পাশে দুপাশে সোনালি রেলিং, আর দেয়ালে নকশা করা ফুলের প্যাটার্ন। দরজার উপরে বড় করে লেখা, খান ম্যানশন। গাড়ি এসে থামে সেই সিঁড়ির নিচে। ক্রিস নেমেই হাত বাড়িয়ে বলে, চল বাটারফ্লাই। রুহি কিছু বলে না, শুধু ধীরে ধীরে পা বাড়ায়। মনে মনে ভাবে, এই বাড়ি যত সুন্দর, ততটাই ভয়ানক মনে হচ্ছে। ভেতরে ঢুকতেই বিশাল হলঘর। মেঝেতে সাদা মার্বেলের উপর সোনালি ফুলের নকশা। ছাদের মাঝখানে ঝুলছে এক বিশাল ক্রিস্টাল চারবাতি, যেখান থেকে আলো পড়ে মেঝেতে রঙিন ছায়া তৈরি করে। রুহি থমকে দাঁড়ায়। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসে, মনে হয় যেন এই বাড়ির দেয়ালগুলো পর্যন্ত ওকে দেখছে। ক্রিস ঠান্ডা গলায় বলে, স্বাগতম বাটারফ্লাই, আমার দুনিয়ায়। তারপর ওর হাত ধরে টেনে নেয় সিঁড়ির দিকে। রুহির মনে হয়, এই বাড়িতে একবার ঢোকা মানে হয়তো আর ফেরা যাবে না। ওরা একটা লম্বা করিডোরে পৌঁছে যায়।
মেঝেতে লাল কার্পেট বিছানো, পাশে সারি সারি সোনালি দরজা। যেন প্রতিটা ঘরেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। ক্রিস থেমে যায় একটা বিশাল দরজার সামনে। ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢোকে। রুহিকে হাত ধরে টেনে নেয় ভিতরে। ভেতরে ঢুকতেই রুহির চোখ বিস্ময় বড় হয়ে যায়। ঘরের ভেতরে বসে আছে তিনজন। একজন সোফার ওপর পা তুলে আরাম করে বসে সিগারেট টানছে, রুদ্র। আরেকজন ল্যাপটপে কিছু দেখছে, ঠোঁটে ঠান্ডা হাসি, আম্মান। আর তৃতীয়জন দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, হিম। ওরা সবাই একসাথে ঘুরে তাকায় রুহির দিকে। তাদের দৃষ্টিতে যেন এক ধরনের অজানা কৌতূহল। যেন জানে ওহি আজকে গল্পের কেন্দ্রবিন্দু। ক্রিস গম্ভীর গলায় বলে, সবাইকে চিনে নে, বাটারফ্লাই। এরা সবাই তো ভাইয়া। রুহি কিছু বলার আগেই হঠাৎ ওর চোখ পড়ে কোণের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, হালকা নীল চুড়িদার পরা, চোখে ভয়। রুহি এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওর ঠোঁট কাঁপে, গলায় আটকে আসা স্বরে বলে, সিমরান। সিমান ধীরে মাথা তোলে। পানি টলমল করছে, ঠোঁট কাঁপছে। রুহি। রুহির মুখে অবিশ্বাস। ক্রিস পেছনে থেকে এগিয়ে আসে, মুখে সেই চেনা হাসি। চেনা মুখে অবাক হচ্ছ বাটারফ্লাই। রুহি ধীরে পেছনে সরে যায়। আপনি ওকে এখানে এনেছেন? ক্রিস মাথা কাত করে বলে, হ্যাঁ। আজকে আমাদের বিয়ের জন্যই ওকে এনেছি। আমার এক মায়ের সালি বলে কথা। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মানে, আজ? ক্রিস ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয়। হ্যাঁ বাটারফ্লাই, আজ রাতেই আমাদের বিয়ে। রুদ্র পাশে দাঁড়িয়ে বলে ওঠে, ওফ বউ, কনে এসে গেছে এবার শান্তি। আমান হেসে বলে, বলছি কি তো সালিটাকে আমার খুব পছন্দ হয়েছে, একটু আমার সেটিং কিয়ে দে। হিম হহ বাদে গলায় মুক্তমালা। ক্রিস এগিয়ে এসে রুহির কানের পাশে ঝুঁকে বলে, আজ থেকে তুই আমার বাটারফ্লাই। তোর সাজ হবে, বিয়ে হবে, সব সব কিছু আমার ইচ্ছে মতো। রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে ক্রিসে কথায়। সিমরান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখে অপরাধবোধ, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। রুহি আয়নার সামনে বসে আছে। তার সামনে সাজানো আছে এক রাজকীয় বিয়ের লেহেঙ্গা। রক্তলাল রঙের সেই লেহেঙ্গার ওপর ভারী সোনালি জরি কাজ। প্রতিটি ফুল, প্রতিটি বর্ডারে ছোট ছোট ঝলমলে পাথর বসানো। ঘাঘরার কিনার ঘিরে সূক্ষ্ম সোনালি কাজ আছে। মনে হয় যেন আগুনের শিখার ভেতর থেকে এই পোশাকটা তৈরি করা হয়েছে। সিমরান ধীরে ধীরে রুহির কাছে আসে। সে নরম গলায় বলে, চল সাজানো শুরু করি, রুহি। রুহি কিছু বলে না। তার চোখে ভয়, ক্লান্তি আর নিঃশব্দ বিদ্রোহ মিশে আছে। তবু সিমরান যত্নে একে একে সাজাতে শুরু করে। প্রথমে লেহেঙ্গার স্কার্টটা কোমরে পরায়, ভারী কিন্তু অপূর্ব। প্রতিটি ভাঁজে ঝলমলে সোনালি কাজ যেন রুহির দেহে আগুনের মতো নেচে উঠছে। তারপর ব্লাউজ, লাল ও সোনালি মিশ্রণে তৈরি, গলার পাশে হালকা নকশা। আর কাঁধে মুক্তোর ঝালর। সিমরান পেছনে থেকে খোমটা তুলে দেয়। পুরোপুরি সোনালি নেটের, যার কিনারা জুড়ে ছোট ছোট লাল পাথর বসানো। যখন আলো পড়ে, মনে হয় পুরো খোমটাই যেন তারার আলোয় ভরা। তারপর আসে গয়না। সোনার ভারী হার, কানে বড় দুল দুল। হাতে একাধিক চুড়ি, সোনালি, লাল আর মাঝে মাঝে ছোট পাথর বসানো। প্রতিটি চুড়ির টুংটাং শব্দে ঘরের নীরবতা কেঁপে ওঠে। সিমরান এরপর কপালে টিকলি পরায়। একটা লম্বা সোনার চেইনে ছোট লাল পাথর, যা রুহির কপালে মাঝখানে পড়ে। তারপর মেকআপ। সিমরান যত্নে রুহির মুখে ফাউন্ডেশনের হালকা ছোঁয়া দেয়। চোখে কালো কাজল টেনে দেয় একদম নিখুঁতভাবে। চোখের কোণে একটু গোলাপি শেড, যেন কান্না লুকিয়ে আছে কিন্তু তবু চোখটা সুন্দর। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, গালে হালকা ব্লাশা। সিমান আয়নার দিকে তাকায়। তার সামনে এখন আর শুধু একটা মেয়ে না, এক রাজকন্যা দাঁড়িয়ে আছে, যে নিজের ভাগ্যের সামনে বন্দী হয়ে বসে আছে। আয়নার প্রতিফলনে সিমরান তাকিয়ে থাকে। চোখে জল চিকচিক করছে। তোকে সত্যি খুব সুন্দর লাগছে, রুহি পুয়াজকিউ। রুহি হালকা হাসে, খুব আস্তে বলে, সাজটা রাজকীয়, কিন্তু আমি আজ রাজকন্যা না সিমরান। আমি বন্দিনী। সিমরান কিছু বলতে পারে না, শুধু মাথা নিচু করে খোমটা নামিয়ে দেয় ওহি মুখের ওপর। দরজায় নক পড়ল। সিমান এগিয়ে গেল দরজার দিকে। লকটা ঘুরিয়ে দরজা খুলতেই চোখের সামনে দেখে দাঁড়িয়ে আছে ক্রিস, গায়ে নীল ফর্মাল শার্ট, কালো রঙের প্যান্ট,
হালকা খোলা গলার বোতাম, এতেই যেন একরাশ নির্লিপ্ততা আকর্ষণ ছড়িয়ে পড়ছে। চুলগুলো এলোমেলো, চোখে হালকা ক্লান্তির ছাপ, তবু কি এক অদ্ভুত মায়া আছে মুখে। সাজগোজ না করেও আজ যেন আলাদা করে সুন্দর লাগছে। কৃষুরি দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুব শান্ত গলায় বলল, বাটারফ্লাই এডি। সিমানের কণ্ঠে খানিক দোটানা। হুমুম হয়ে গেছে, আমি কি ওকে নিচে নিয়ে যাব? কৃষের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। না, ও এখানেই থাক। ওকে আমি নিজে নিয়ে যাব। সিমান আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। সেই দরজা বন্ধ হতেই ঘরের বাতাস যেন থেমে গেল। রুহি একটু কেঁপে উঠল। রুহি চেয়েছিল সিমরানের সাথেই বেরিয়ে যেতে, তাই সে উঠে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে দরজাটা বন্ধ করে ঠাস করে ভেতর থেকে লক করে দিয়েছে। রুহির মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ওর ঘুমটা হালকা সে গেল মুখের ওপর থেকে, আর ঠিক তখনই কৃষের দৃষ্টি গিয়ে থামল ওর ওপর। সময়টা যেন হঠাৎ থেমে গেল। লাল লেহেঙ্গায় সেজে দাঁড়িয়ে থাকা রুহিকে দেখে কৃষ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। গা ভর্তি গয়না, কানে দুল, কপালে টিকলি, গলায় ভারী হার, সব মিলিয়ে যেন এক অপার্থিব সৌন্দর্য। চোখে গাঢ় কাজল, ঠোঁটে রক্তলাল লিপস্টিক, গায়ের ওপর দিয়ে নেমে আসা ঘোমটার আড়ালে এক মায়াবী মুখ। ত্রসের বুকের ভেতরটা ধক করে উঠল। ও জানে না কেন এমন লাগছে। বাচ্চা বাচ্চা দেখতে মেয়েটা আজ যেন একেবারে নারী হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। কৃষ মাথা নিচু করে ধীরে ধীরে নিজের বুকের ওপর হাত রাখল। মুখে ফিসফিস করে বলল, কন্ট্রোল ভাই, কন্ট্রোল। এখনই না, এখনো সময় হয়নি। কৃষ চোখ ফিরিয়ে নিল, কিন্তু মন ফিরল না। রুহির সেই ঘোমটার ফাঁক দিয়ে বেরিয়ে আসা চোখের এক চিলতে আলো যেন ওর বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। রুহি আস্তে বলে উঠল, দরজাটা কেন বন্ধ করলেন? রুহি এক পা পিছে সরে গিয়ে দরজার দিকে তাকায়, চোখে ভয় আর অভিমান মিলেমিশে আছে। গলার স্বর কাঁপছে। দেখুন আপনি, আপনি এটা ঠিক করছেন না। আপনি ভাবছেন জোর করে বিয়ে করে কি আমরা কোনোদিন সুখী হতে পারবো? কৃষ চোখ ধীরে ধীরে গাঢ় হয়ে আসে। কিছুক্ষণ চুপ থেকে ও রুহির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। পদক্ষেপের শব্দে রুহির বুকের ধুকপুকানি বেড়ে যায়। কৃষ থেমে গিয়ে নিচু স্বরে বলে, কে বলেছে সুখী হব না? রোজ রাতে আমি তোকে সুখের সাগরে নিয়ে যাব, বাটারফ্লাই। রুহি আতঙ্কে কেঁপে ওঠে, একদম মুখ চেপে পেছনে সরে যায়। চুলগুলো মুখে লেগে গেছে, নিঃশ্বাস কাঁপছে। নোংরা, অভদ্র লোক। আমি আপনাকে ঘৃণা করি। রুহির কণ্ঠ ফেটে যায় চিৎকারে। ঘরটা যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। কৃষের চোখে এক মুহূর্তের জন্য একটা তীক্ষ্ণ দৃষ্টি জ্বলে ওঠে, তারপর নিঃশব্দে হাসে, একরাশ রহস্য মিশে থাকা সেই হাসি। ও এগিয়ে এসে থেমে দাঁড়ায়, খুব ধীরে বলে, তুই এখন ঘৃণা কর, বাটারফ্লাই। কিন্তু একদিন এই ঘৃণাই তোর ভালোবাসা হয়ে ফিরে আসবে। রুহি চুপ। ওর চোখের কোণে জমে থাকা জল হালকা কাঁপে, কিন্তু মুখ শক্ত করে থাকে। বাতাস ভারী হয়ে আছে দু জনের নীরবতায়। কৃষুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, চোখের মধ্যে হালকা রাগ আর ক্লান্তি জমে আছে। রুহির কণ্ঠ ফেটে আসে, আপনি একটা জানোয়ার, মিথ্যুক। জোর করে বিয়ে করেছেন, আর ভাবছেন সবকিছু বদলে যাবে। না, কৃষ, আপনি যা করেছেন তার জন্য আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। ওর কথা শেষ হতেই ঘরের ভেতর নিস্তব্ধতা নামে। হঠাৎ কৃষের চোখে রাগের ঝলক জ্বলে ওঠে। এক মুহূর্তেই যেন অন্য মানুষ হয়ে যায় সে। সে ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে আসে। পদক্ষেপগুলো ভারী, নিঃশ্বাস দ্রুত। রুহি ভয়ে পেয়ে এক পা পিছিয়ে যায়, কিন্তু কৃষ থেমে থাকে না। সে এগিয়ে এসে রুহির চোয়াল শক্ত করে ধরে ফেলে। চোখে চোখ রেখে ভয়ানক কঠিন গলায় বলে, তাই না? তাহলে দেখে নে আসলে জানোয়াররা কি করে। রুহির নিঃশ্বাস আটকে যায়। ওর চোখে জল চলে আসে, কিন্তু কৃষের চোখে তখন শুধুই আগুন। দুইজনের মাঝের দূরত্বটা এতটাই কমে যায় যে রুহির বুকের ওঠানামা স্পষ্ট দেখা যায়। সেই মুহূর্তে কৃষের রাগ ধীরে ধীরে নরম হতে থাকে, চোয়াল থেকে হাতটা নামিয়ে নেয়। চোখ নামিয়ে নিচু স্বরে বলে, আমি জানি তুই আমায় ঘৃণা করিস, কিন্তু আমি তোর চোখে সেই ভয়টা দেখতে চাই না। আমি যতই খারাপ হই না কেন, আমার ভালোবাসা মিথ্যা না। রুহি, আপনি আমার শরীর পাওয়ার জন্য এই বিয়ের নাটক করছেন, তাই না? ব্যাস এই কথাটাই কৃষের মাথায় আগুন জ্বালানোর জন্য যথেষ্ট ছিল।
ক্রিস একদম একদম ঠিক। তাহলে বিয়ের আগেই তোর শরীরটা ভোগ করেনি বাটারফ্লাই? এমনিতেই তোকে দেখে আমার শরীরে হরমোনে আগুন লেগে গেছে। উহিয়া আপনার আর এক মুহূর্ত অপেক্ষা করল না ক্রিস। পাশের দেয়ালে উহিকে ঠেসে ধরে এক হাত টাকা রেখে অপর হাত দিয়ে পিছনের নরম চুল মুঠো করে ধরল। ব্যতিব্যস্ত হয়ে উহি লাল গোলাপের পাপড়ির ন্যায় কোমল ঠোঁট জয় আঁকড়ে ধরল। পরপরই সমস্ত অস্থিরতা তীব্র ঢেউয়ের মতো আছড়ে পড়ল রুহি ঠোঁট জোড়ায়। ক্রিসের প্রতিটি স্নায়ুতে বিদ্যুতের মতো বয়ে যাচ্ছে এক অজানা উন্মাদনা। তার পুরুষালী ঠোঁট শুষে নিতে চাইছে উহি সমস্ত অসিদ্ধ। প্রতিটি শ্বাসে এক প্রবল আকাঙ্ক্ষা। আচানক ক্রিসের তীব্র আক্রমণে কাহিল উহি। থরথর করে কাঁপছে মেয়েটা। এই বুঝি পড়ে যাবে। কিন্তু ক্রিসকে থামানোর মতো শক্তিও তার মধ্যে নেই। ক্রিসে একটা হাত নেমে এসে উহি লেহেঙ্গা ওনা ভেদ করে পেটের মধ্যে বিচনকে। ক্রিসের রুক্ষ হাত পাগলের মতো খেলে বেড়ায় উহির শরীরের ওপর, যার ফলস্বরূপ ছটফট করে উঠল উহি। শরীরে প্রচুর ব্যথা তার উপর ক্রিসে এমন জবরদস্তি উহি আর সহ্য হল না। ক্লান্ত শরীরের যতটুকু শক্তি ছিল সবটা প্রয়োগ করেও নিজের উপর থেকে ক্রিসকে সরাতে চেষ্টা করল কিন্তু পারল না। ক্রিস যেন এগে উহি ঠোঁট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তাতে নেই কোন ভালোবাসা। প্রায় 15 মিনিট পর উহি ঠোঁট ছেড়ে দেয় ক্রিস। উহি জোরে বুক ফুলিয়ে শ্বাস নিতে থাকে। মুখ দিয়ে আওয়াজটুকু বের করার মতো শক্ত তার নেই। ঠোঁটের কিছু 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 জায়গা থেকে রক্ত পড়ছে। ক্রিসের সেই দিকে কোন ভ্রুক্ষেপ নেই। সে উহিকে ঠেলে বিছানায় ফেলে দেয়। উহি কি করছেন? ছেড়ে দিন না আমায়। এইভাবে আপনি জো করতে পারেন না। ক্রিস জানে এত একমিকে। উহি প্লিজ না, এমনটা করবেন না প্লিজ ন। বলার আগেই ক্রিস উহির উপর ঝাঁপিয়ে পড়ল। মুখ গুজে দিল উহি গলায়। পাগলের মতো খামচে চুম্বন করতে লাগলো উহি ঘাড়ে, গলায়। উহি ব্যথায় ছটফট করতে লাগলো। ক্রিস ঘাড় থেকে সোজা চুমু খেতে খেতে উহির নাভিতে চলে আসে। একটানে ওনা খুলে ফ্লোরে ফেলে দেয় ক্রিস। ক্রিস তার ঠোঁট দিয়ে উহি পুরো শরীর ছুঁয়ে দিল। শক্ত করে চেপে ধরে কোমর, শরীরের প্রতিটা জায়গায় গভীর চুম্বনের ছাপ ফেলে দিল। উহিয়া আমি মরে যাব সত্যি, একটু দয়া করুন। আমার পিরিয়ড চলছে প্লিজ। ঘরে নিস্তব্ধতা। এক মুহূর্তের উত্তেজনা শেষে ক্রিস হঠাৎ হুঁশে ফিরে আসে। ক্রিস নিঃশব্দে রুহির দিকে তাকায়। তার চোখ লালচে, ঠোঁট কাঁপছে, আর বুকের ভেতর শ্বাস প্রশ্বাসের শব্দ যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। রুহি ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। ক্রিস গভীরভাবে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। ধীরে ধীরে রুহির পাশে শুয়ে পড়ে তাকে আস্তে করে নিজের বুকের ওপর তুলে নেয়। রুহির মাথাটা ক্রিসের বুকের ভেতর চেপে ধরে রাখে। রুহি যেন অজান্তেই তার হাত দিয়ে ক্রিসকে জড়িয়ে ধরে চোখের জল তার বুক ভিজিয়ে দেয়। ক্রিস নরম স্বরে বলে, সরি বাটারফ্লাই, আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। এত রাগাস কেন আমায়? রুহি কাঁদতে কাঁদতে ফিসফিসিয়ে বলে, আপনি খুব খারাপ মানুষ। আমি আর থাকবো না আপনার সঙ্গে। ক্রিস হেসে ফেলে, খুব নরম হাসি। না বাটারফ্লাই, আমি যতদিন বাঁচব ততদিন তুই আমার সঙ্গে থাকবি। ক্রিস কদিন চলছে এটা? রুহি আস্তে বলে, 2 দিন হয়েছে। ক্রিস নিচু গলায় বলে, সরি বাটারফ্লাই, আমি জানতাম না তুই অসুস্থ। তোকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এখন শুধু ভালো মেয়ে মতো বিয়েটা করে নে, তাহলে আর কিছু কব না। ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোর ধাক্কা পড়ে। আমান চেঁচিয়ে ওঠে, এই ভাই, বাই আয়। সবাই বসে আছে, বিয়েটা করে ফেল, তাপ উমে ঢুকে যা খুশি কিস। ক্রিস মুখ তুলে চেয়ে হেসে বলে, 5 মিনিটে আসছি, ভাগ এখান থেকে। ক্রিস আস্তে আস্তে উঠে বসে। রুহি তখনও তার বুকে মাথা রেখে চুপচাপ কাঁদছে। ক্রিস হাতের রুহির মুখটা তুলে ধরে। তার চোখে মায়া, ক্লান্তি আর এক ধরনের অদ্ভুত শান্তি। সে নরম স্বরে বলে, চল বাটারফ্লাই, এখন সময় হয়েছে নিচে নামার। রুহি কিছু বলে না, শুধু চোখ নামিয়ে রাখে। ক্রিস ওনাটা তুলে ধীরে ধীরে তার ওড়নাটা ঠিক করে পিয়ে দেয়। মাথার ওপর আলতো করে ঘুমটা টেনে দেয়, যেন রুহির মুখটা পৃথিবীর সমস্ত কোলাহল থেকে আড়াল করে রাখতে চায়। তারপর আস্তে করে রুহিকে নিজের কোলে তুলে নেয়। রুহির মাথা আবার ক্রিসের বুকের ওপর এসে পড়ে, আর তার গলার কাছে রুহির নিঃশ্বাসের উষ্ণতা টের পায় সে। ক্রিস কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
তারপর চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে থেকে আমানের কণ্ঠ শোনা যায়, ভাই, তাড়াতাড়ি আয়, খিদে পেয়েছে। হিম, তুই মনে হয় খাওয়ার জন্য এসেছিস। এসো, তা কিসে বাড়িতে কি বউ বাচ্চা রেখে এসেছিস? উদ্র ওফ ভাবা যায় কৃষ বিয়ে করছে। নিচের ঘরটা আলোয় ভরে গেছে। সাদা রঙের পর্দা দুলছে হালকা বাতাসে। মাঝখানে বসানো হয়েছে নিকার আসর। মোল্লা সাহেব সামনে বসে আছেন, হাতে কাগজ, পাশে কলম। চারদিক থেকে সবাই চুপচাপ তাকিয়ে আছে। ঠিক তখনই ওপাশ থেকে কৃষ ধীরে ধীরে নামতে থাকে। বুকে রুহি, মুখে নিঃশব্দ গাম্ভীর্য। রুহির মাথায় ঘুমটা দেওয়া, তার হাত কৃষের কলার চেপে ধরে আছে নিঃশব্দ ভয়ে। কৃষ এসে রুহিকে আলতো করে বসিয়ে দেয়। আমান এগিয়ে গিয়ে বলে, বাবা, একদিনেই দেখছি বউ পাগল হয়ে গিয়েছিস। রুহি মাথা নিচু করে বসে আছে। ঘুমটা মুখে নেমে এসেছে, ঠোঁট শুকিয়ে গেছে। মোল্লা সাহেব ধীর গলায় বলেন, আপনি কি কবুল করেন কৃষ খানকে আপনার স্বামী হিসেবে? ঘর নিস্তব্ধ হয়ে যায়। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে, চোখে জল, মুখে একটাও শব্দ নেই। মোল্লা সাহেব আবার বলেন, রুহি, আপনি কি কবুল করেন? রুহি হঠাৎ মাথা তোলে, চোখে রাগ, কষ্ট আর। না, আমি কবুল করি না। ঘরের সবাই হতবাক। সিমান, রুহি পাগলামি কিস না। ঠিক তখনই কৃষ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে অদ্ভুত শান্তি। সে কোমর থেকে পিস্তলটা বের করে নিজের মাথায় ঠেকিয়ে দেয়। সবাই চমকে উঠে দাঁড়ায়। কৃষ, এই কি করছিস? কৃষ মৃদু হেসে বলে, যে মেয়ের চোখে আমি ভালোবাসা দেখতে চাই, সে আজ ঘৃণা নিয়ে তাকাচ্ছে আমার দিকে। যদি সে কবুল না বলে, তবে আমার বেঁচে থাকার কোনো মানে নেই। রুহি চেঁচিয়ে ওঠে, কৃষ, বন্ধ করুন এইসব প্লিজ। কৃষ শান্ত গলায় বলে, তাহলে কবুল বলো। তারপর চাইলেই ঘৃণা করো, আই ডোন্ট কেয়ার। কিন্তু আজ আমি শুনবো তোমার মুখ থেকে সেই একটা শব্দ। রুহি কাঁপতে থাকা হাতে মুখ ঢাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মোল্লা সাহেব স্তব্ধ, বাক্রুদ্ধ। কৃষ চোখ বন্ধ করে ফিসফিস করে, 3, 2। রুহি চিৎকার করে ওঠে, কবুল কবুল কবুল। ঘরের বাতাস যেন কেঁপে ওঠে। সবাই নিঃশব্দ। তারপর মোল্লা সাহেব কৃষের দিকে তাকিয়ে বলেন, আপনি কি রুহি আক্তারকে আপনার স্ত্রী হিসেবে কবুল কেন? কৃষ মাথা নিচু করে চোখ বন্ধ করে। তারপর ধীরে বলে, কবুল করি। মোল্লা সাহেব মৃদু হাসেন, 3বার কবুল সম্পন্ন হয়। পাশে বসা আমান, হিম আর উদ্র আলহামদুলিল্লাহ বলে ওঠে। তখন সবাই মিলে দোয়া তোলে। রুহি মাথা নিচু করে কান্না চেপে রাখে। আর কৃষ তার দিকে তাকিয়ে থাকে সেই চেনা দৃষ্টিতে, যেখানে ভালোবাসা, অপরাধবোধ আর একরাশ শান্তি মিশে আছে। মোল্লা সাহেব ঘোষণা করেন, আলহামদুলিল্লাহ, নিকাহ সম্পন্ন হয়েছে। এখন থেকে আপনারা একে অপরের হালাল জীবনসঙ্গী। কৃষের ঠোঁটে নিঃশব্দে ফুটে ওঠে, এখন তুই শুধু আমার বাটারফ্লাই। রাত অনেক গভীর। পুরো বাড়ি নিস্তব্ধ, দেয়ালের ঘড়ির টিকটিক শব্দটাই শুধু ভেসে আসছে। এই মুহূর্তে পুরো বাড়িতে শুধু দুজন মানুষ, রুহি আর কৃষ। অন্য রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কৃষ ফিরে এল নিজের ঘরে। চারপাশে তাকিয়ে দেখে রুহি এখনো ওয়াশরুম থেকে বেরোয়নি। কৃষের মনে হালকা কৌতূহল, কি মেয়েটা এতক্ষণ ধরে ভেতরে কি করছে? সে ধীরে ধীরে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে নক করে। কৃষ মুচকি হেসে, এই যে, আপনি কি পুরো রাত ওয়াশরুমেই কাটাবেন? তাড়াতাড়ি বের হন। কৃষের গলায় দুষ্টুমি মেশানো রাগের সুর। দরজার ওপাশ থেকে সঙ্গে সঙ্গে ক্লিক করে খুলে যায় লক। রুহি তাড়াহুড়ো করে বেরিয়ে আসে, চোখে মুখে একটু ভয়। কৃষ তখন বিছানার চাদর ঠিক করছে, চোখ ঘুরিয়ে বলে, এনি প্রবলেম? রুহি নিচু গলায় বলে, না, মানে, আমার একটা জিনিস দরকার ছিল। কৃষ ভ্রু কুঁচকে, আবার কি লাগবে? জামা, জুতো, কসমেটিক্স সবই তো এনে দিয়েছি তোমার জন্য। রুহি হালকা দ্বিধায় ফিসফিস করে কিছু বলতে চায়, কিন্তু কৃষের চোখে চোখ পড়তেই থেমে যায়। কৃষের মুহূর্তেই কিছু মনে পড়ে, ঠোঁট কামড়ে হাসে। কৃষ, আই এম সরি, ওটা দিতে ভুলে গেছি। সে ড্রয়ার থেকে একটা ছোট প্যাকেট বের করে রুহির সামনে বাড়িয়ে ধরে। কৃষ মুচকি হেসে, এই নাও, চেঞ্জ করে এসো। রুহি কোনো কথা না বলে প্যাকেটটা নেয়, মুখ নামিয়ে দ্রুত আবার ওয়াশরুমে ঢুকে যায়। দরজা বন্ধ হওয়ার পর কৃষ মৃদু হেসে নিচু গলায় বলে, লেদা মাকা মহিলা।
রুহি প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ঘরটা আধো অন্ধকার, জানালার পর্দা দিয়ে ফিকে চাঁদে আলো এসে পড়েছে বিছানার ওপর। সেই বিছানায় কৃষ হাত পা ছড়িয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। নিঃশব্দ নিঃশ্বাসের ওঠানামা যেন ঘরটার নিস্তব্ধতাকেই গভীর করে তুলেছে। তার গায়ে কোনো শার্ট নেই। জিমে গড়া শরীরটা আলোর ছায়ায় যেন আরো স্পষ্ট। চওড়া বুক, কাঁধের গঠন, বাহুর টানটান পেশি, সব মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ ছড়াচ্ছে। ঘামে ভেজা তামাটে তোত্তকটা হালকা আলোয় ঝিলমিল করছে, বুকের ওপর উঠানামা করা শ্বাসে যেন ছায়া নাচছে। রুহির চোখ এক মুহূর্তের জন্য সেখানে আটকে যায়, তারপর দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কৃষ চোখ না খুলেই বলে, বাটারফ্লাই, আমায় দেখা শেষ হয়ে গেলে এসো, ঘুমিয়ে পড়ো। রুহি নরম স্বরে বলে, না মানে, আমি ওখানে ঘুমাবো। কৃষ ভুরু কুঁচকে ওর দিকে তাকায়। তুমি লেদা মাকা মেয়ে সেটা জানতাম, কিন্তু তোমার হরমোন কাজ করে না সেটা তো জানতাম না। রুহি মুখ বাঁকিয়ে বলে, বাজে বকা বন্ধ করুন। কৃষের ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে ওঠে। রাত হয়েছে, কথা না বাড়িয়ে আমার পাশে এসে শুয়ে পড়ো। যদি কথা বলতে হয়, তাহলে তখনকার সুন্দর কাজটা কিন্তু এখন শেষ করব। রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে, বিছানার এক পাশে সামান্য জায়গা করে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। কৃষ হেসে ওর দিকে তাকায়। তার বড় বড় হাত দুটো দিয়ে রুহির সরু কোমরটা আলতো করে টেনে নেয় নিজের বুকের মাঝে। কৃষে উষ্ণ শরীরের ছোঁয়া লাগতেই রুহির দেহে যেন বিদ্যুতের মতো কাঁপুনি বয়ে যায়। নিঃশ্বাসের শব্দ জনের একসাথে মিশে যায়। রুহি কাঁপা গলায় বলে, কিছু পড়েননি কেন? আর এভাবে কাছে ঘেঁষে আসছেন কেন? কৃষ ওর গলায় নাক ঘষে মৃদু স্বরে বলে, আমার গরম লাগে বউ, তাই শার্ট ছাড়া শুয়েছি। আর আমার নিউমোনিয়া আছে, তাই তোমাকে কাছে টেনে নিয়েছি। রুহির মুখে অবাক চাহনি ফুটে ওঠে। কৃষ আবারও নরম স্বরে বলে, আর কোনো কথা নয়, ঘুমিয়ে পড়ো। তুমি বেশি কথা বললে কিন্তু আমার মেশিনগুলো সাড়া দেবে। সূর্যের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে। নরম আলো এসে পড়েছে রুহির মুখে। রুহি ঘুমের মধ্যে বারবার পাশ ফিরে শুচ্ছে, কখনো বালিশটা জড়িয়ে নিচ্ছে, কখনো আবার হাতটা মুখের উপর রাখছে। হঠাৎ করেই চোখ খুলে যায় তার। ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। আল্লাহ! বেলা 11টা। চোখ কচলাতে কচলাতে বিড়বিড় করে বলে, এতক্ষণ ঘুমিয়েছি আমি। রুহি তাড়াতাড়ি উঠে বসে, চুলের এলোমেলো গোছাটা ঠিক করতে করতে চারপাশে তাকায়। ঘরে নিস্তব্ধতা, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দাটা দুলছে। বিছানার অপর পাশে তাকাতেই তার বুকটা কেমন হালকা হয়ে যায়। কৃষ নেই। মুখে হালকা হাসি ফুটে ওঠে, যেন একটু স্বস্তি পেল। রাক্ষসটা মনে হয় বাইরে গেছে, বিড়বিড় করে বলে, এই সময়টাই আমার সুযোগ। দ্রুত পা নামিয়ে বিছানা থেকে নামে, পায়ের শব্দ যেন না হয় সেই চেষ্টায় ধীরে ধীরে দরজার দিকে এগোয়। সিঁড়ি দিয়ে নেমে মেইন দরজার কাছে এসে থেমে যায়। দরজাটা আধ খোলা, কিন্তু বাইরে উকি দিতেই চোখ কপালে। বাইরে 5 জন গার্ড দাঁড়িয়ে, চারপাশে চোখ বুলাচ্ছে। রুহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তাহলে পালাব কই? সে নিজের সঙ্গে ফিসফিস করে। মাথায় হঠাৎ একটা ভাবনা আসে, ছাদ। ওর চোখে একটু জেদ, একটু সাহস চলে ওঠে। ওরা নিচে পাহারা দিচ্ছে, কিন্তু ওপরটা নিশ্চয় ফাঁকা। চুপি চুপি পা ফেলে সিঁড়ির দিকে এগোয়। প্রথমে ধীরে ধীরে, তারপর একটু সাহস পেয়ে দৌড়ে ওঠে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, গলার পাশে ঘাম জমে যায়। অবশেষে ছাদের দরজাটা খুঁজে বের করে, ধীরে ঠেলে খোলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সকালবেলার উজ্জ্বল আলো চোখে এসে পড়ে। ছাদে উঠে রুহি হালকা বাতাসে একটু নিঃশ্বাস নেয়, চুলগুলো মুখে এসে পড়ে, সে সরিয়ে নেয় হাতে। এক পা এগিয়েই থেমে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। সামনেই কৃষ, খালি গায়ে পুশ আপ দিচ্ছে। সূর্যের আলোয় ঘামে ভেজা শরীর চকচক করছে, প্রতিটা মাংসপেশি স্পষ্টভাবে ওঠানামা করছে। ওর নিঃশ্বাসের শব্দ ছাদে প্রতিধ্বনি তুলছে। রুহি হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ সরাতে পারছে না, অথচ নিজের মনে ভয়ও লাগছে। আর ঠিক তখনই কৃষ থেমে যায়। ধীরে মাথা তুলে তাকায় সেই দিকেই, যেখানে রুহি দাঁড়িয়ে আছে। ওদের চোখ এক মুহূর্তের জন্য মিলিয়ে যায়। রুহির নিঃশ্বাস আটকে যায়, আর কৃষের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। রুহি থম মেরে দাঁড়িয়ে আছে। কৃষ পুশ আপ থামিয়ে ধীরে ধীরে শরীরটা সোজা করে বসে। সূর্যের আলো তার কাঁধ, বুক
আর ঘামে ভেজা গায়ের উপর পড়ে এক অদ্ভুত দীপ্তি তৈরি করেছে। চোখ দুটো সরাসরি রুহির দিকে নিবন্ধ। এক ফোঁটা হাসি ঠোঁটের কোণে খেলছে, এমন হাসি যেটা ভয় আর আকর্ষণ দুই জায়গায়। রুহির বুক ধড়ফড় করছে। সে অজান্তেই এক পা পিছিয়ে যায়। চুলগুলো মুখের সামনে এসে পড়েছে, ঘামের ফোঁটা কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু চোখ সরাতে পারছে না কৃষের দিক থেকে। কৃষ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার প্রতিটা পদক্ষেপে ছাদের মেঝে যেন ভারী হয়ে ওঠে। রুহি পেছাতে থাকে, কিন্তু পেছনে দেয়াল, পালানোর আর জায়গা নেই। কৃষ থেমে যায় রুহির সামনে, এক হাত দিয়ে ঘাম মুছে বলে, আমাকে খুব মিস করছিলে বুঝি? রুহির গলা শুকিয়ে যায়, কষ্ট করে বলে, আমি আমি শুধু একটু বাতাস নিতে এসেছিলাম। কৃষ হালকা হেসে বলে, বাতাস নিতে? একটু কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে, তুমি তো আমার নিঃশ্বাসটাই নিয়ে গেলে, বাটারফ্লাই। রুহি, অতিরিক্ত কথা বলার দোকান নেই, আমি গলব না। কৃষ আরও এক ধাপ কাছে আসে। তার গলার স্বর কোমল হয়ে যায়। এত পালানোর চেষ্টা কর না বাটারফ্লাই, যত দূর যেতে চাইবে আমি তোমাকে তত কাছে টেনে আনব। রুহি চোখ তুলে তাকায়, চুপচাপ। দুজনের মাঝে মাত্র এক হাত দূরত্ব। বাতাস থেমে গেছে যেন, সূর্যের আলো দুজনের মুখে নরমভাবে পড়ছে। কৃষ হঠাৎ চোখ নামিয়ে নেয়। তারপর ধীরে বলে, চলো, নিচে চল। আমি নাস্তা বানিয়েছি। খালি পেটে কেউ এত দৌড়ায় নাকি? রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ইনি জানল কি কে আমি দৌড়েছি। কৃষ হেঁটে নিচে নামতে থাকে। রুহি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে তার পেছনে হাঁটে। কিন্তু মনে মনে ভাবে, এই মানুষটার ভিতরটা আসলে কেমন? রুহি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে, কিন্তু ঠিক নিচে নামতেই কৃষ তার হাত ধরে ফেলে। অপ্রত্যাশিত টানে রুহি সামান্য হোঁচট খায়। কৃষ স্থির গলায় বলে, চলো, বসো। সে রুহিকে ডাইনিং টেবিলের পাশে চেয়ে বসিয়ে দেয়, যেন আদেশও আছে, যত্নও আছে একসাথে। কৃষ নিজের গলায় জড়িয়ে থাকা তোয়ালেটা খুলে ঘাম মুছতে শুরু করে। ঘাম মুছতে মুছতে বোতল খুলে ঠান্ডা পানি গলায় ঢেলে নেয়। প্রতিবার গিলবার সঙ্গে সঙ্গে কৃষের অ্যাডাম এস অ্যাপেল নড়ে ওঠে। রুহি অজান্তেই চোখ আটকে রাখে সেই দৃশ্যে। মনে হয় যেন সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য। কৃষ বোতলটা নামিয়ে রাখে। তারপর রান্নাঘর থেকে একটা ট্রে এনে টেবিলে রাখে। তার মধ্যে আছে ডিম সেদ্ধ, মাখন মাখানো রুটি, স্যুপ আর কাঁচা কলা। কৃষ হাসি মুখে বলে, নাও বাটারফ্লাই, খেয়ে নাও। শুধু কলা খেও না। রুহি ভুরু কুঁচকে তাকায়। কেন? কৃষ ঠোঁটে হালকা হাসি টেনে বলে, তোমার জন্য সব কলা নিষিদ্ধ। আমার কলা ছাড়া আর কিছু নয়। রুহির মুখ ফ্যাকাশে হয়ে যায়। আপনার মানে? সে কপাল কুঁচকে হালকা বিস্ময়ে বলে, আপনি কি কলা চাষ করেন নাকি? কৃষ ধীরে ধীরে এগিয়ে আসে। তার শরীর থেকে পারফিউম আর ঘামের মিশ্র গন্ধ ভেসে আসে। রুহির পাশে এসে সে নরম গলায় কানে ফিসফিস করে বলে, না বাটারফ্লাই, চাষ করিনি। কিন্তু একটা কলা তৈরি করেছি প্রায় 25 বছর ধরে, সেটা সামলে রেখেছি। রুহির চোখ বড় হয়ে যায়। সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, মুখে একরকম ঘৃণার সুরে বলে, ছি, আপনার খাবার, আপনার কলা, সব আপনি খান। আমি কিছু খাবো না। কৃষ স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। ঠোঁটে আরেকবার সেই অদ্ভুত, অস্পষ্ট হাসি ফুটে ওঠে। রুহি ধীরে ধীরে পেছনে ফিরল, চোখে একরাশ রাগ, মুখে গাম্ভীর্য। আমি যাচ্ছি, বলে দরজার দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে কৃষের শক্ত হাত তার কোমর ঘিরে ধরল। কোথায় যাবে বাটারফ্লাই? গলা ভারী হয়ে এল কৃষে। সে একটানে রুহিকে টেনে তুলে টেবিলের ওপর বসিয়ে দিল। টেবিলের ধারে রুহির হাত থেকে গেল, গায়ে গরম স্রোত বয়ে গেল। কৃষ দুই হাত টেবিলের দুপাশে রেখে রুহির সামনে ঝুঁকে পড়ল, চোখ দুটো ওর চোখে গেঁথে আছে, নিঃশব্দে যেন বলছে, তুই আমার। রুহি একটু পেছুতে চাইল কিন্তু পাল না। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগছে, বাতাস ভারী হয়ে উঠছে। কৃষ চোখে হাসি নিয়ে, তুমি না খেলে আমিও খাবো না বাটারফ্লাই, আর আমি না খেয়ে যদি মরে যাই, তুমি বিধবা হয়ে যাবে। রুহি চোখ নামিয়ে, গলায় হালকা কাঁপুনি, আপনি মলেই আমি বাঁচি। কৃষ ঠোঁটের কোণে হাসল, একটু দুষ্টু ভঙ্গিতে ধল, আমার বউ বলেছে মরতে আমায়, কিন্তু আমি মরতে পারবো না, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। সে গুনগুন করে গান গাইতে শুরু করলো।
গলার সেই গভীর স্বর, অদ্ভুত গান শুনে রুহি এক মুহূর্তের জন্য সে হেসে ফেলল, নিজের অজান্তেই। সেই হেসে ওঠা যেন কৃষের চোখে আগুন ধরিয়ে দিল। সে হাত বাড়িয়ে বাটার রুটি নিয়ে রুহির মুখে ঠেলে দিল। রুহি বিস্মিত হয়ে, মম, কি করছেন? কৃষ কণ্ঠ নিচু করে, চুপ করে খাও। মুখ দিয়ে বের করলে তোমার খবর আছে। রুহি ঠোঁট চেপে, চোখে জেদ নিয়ে, মুখ দিয়ে রুটিটা বের করার চেষ্টা করল। ঠিক তখনই কৃষ ঝুঁকে এল। তার এক হাত রুহির মাথার পেছনে, অন্য হাত টেবিলের ওপর। তারপর নিজের ঠোঁট রুহির ঠোঁটে চেপে ধরল। রুহির মুখের ভিতর থাকা রুটিটা যেন ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে নিঃশব্দে ঢুকে গেল ভিতরে। এক মুহূর্ত নিস্তব্ধতা। চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস। রুহির বুক কাঁপছে, কৃষের গরম নিঃশ্বাস ওর গালে লাগছে। রুহি ধীরে চোখ বন্ধ করে ফেলল। তার হাত অবচেতনে কৃষের বুক ছুঁয়ে গেল, জিম করা শরীরের তাপে ওর আঙুল কেঁপে উঠল। কৃষের ঠোঁট তখনও রুহির ঠোঁটের ওপর, যেন সময় থেমে গেছে। তারপর কৃষ ধীরে সরে এসে হাসল। এই তো হলো, এখন আমি মরব না। তুমিও না। রুহি লজ্জায় চোখ নামিয়ে নিল, গাল লাল হয়ে উঠল। তার বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি, রাগ না ভালোবাসা, সে নিজেও বুঝতে পারল না। কৃষ কয়েক কদম দূরে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে রুহির দিকে। চারপাশে এমন নীরবতা, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। কৃষ হালকা স্বরে, বাটারফ্লাই। রুহি ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তাদের চোখ এক হলো। দুজনের মাঝখানে যেন সময় থেমে গেল। বাতাসে এক অদ্ভুত কাঁপুনি, যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে এই এক মুহূর্তে। কৃষ ধীরে ধীরে এগিয়ে এল, এক পা, তারপর আরেক পা। রুহি পিছু হটল না। শুধু চোখে এক অজানা আলো, ভয় না, প্রতিরোধ না, বরং একরাশ প্রশ্ন, এক চিলতে টান। কৃষ ওর একদম কাছে এসে দাঁড়ালো। দুজনের নিঃশ্বাস একে অপরের গালে লাগছে এখন। কৃষ হাত বাড়িয়ে রুহির গাল ছুল, আঙুলের ছয়ে রুহির চোখ বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের নিঃশব্দতা। তারপর কৃষ নিজের কপালটা এনে রাখল রুহির কপালে। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল, ধীরে, গভীর, কাঁপা কাঁপা। কৃষ ফিসফিস করে, আমি কখনো চাইনি তুই কষ্ট পাস, শুধু একটু কাছাকাছি আসতে চেয়েছিলাম। রুহি চোখ খুলল, নিঃশব্দে ওর চোখের দিকে তাকিয়ে থাকল। দুজনেই কিছু বলেন না, কিন্তু দৃষ্টির ভেতর সব বলা হয়ে যায়। কৃষের মুখ ধীরে রুহির মুখের কাছাকাছি এল, চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস। কৃষ, আমি বুঝতে পারছি বাটারফ্লাই। তুই এখনো আমায় মানতে পারছিস না। কিন্তু যেভাবেই হোক, বিয়েটা হয়ে গেছে। আমরা এখন স্বামী স্ত্রী। রুহি মুখ তুলে তাকালো, চোখে অশ্রু জমে আছে। কৃষ তার চোখের দিকে চেয়ে আবার বলল, তুই চাইলে আমি তোকে সময় দেব, নিজের মতো করে গুছিয়ে নিতে। কিন্তু মনে রাখিস, আমি তোকে ছেড়ে যাব না কখনো। আর আমি নিজে গিয়ে তোর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো, সব বুঝিয়ে বলবো। এই সম্পর্কের জন্য তোর পড়াশোনা বা ভবিষ্যৎ, কোনোটারই ক্ষতি হবে না। কৃষ চোখে চোখ রেখে, শুধু একটা প্রতিশ্রুতি চাই। তুই কোনোদিন আমায় ছেড়ে যাবি না। যাই হোক, যতই ভুল বোঝাবুঝি হোক। তুই প্রতিদিনের শেষে আমায় মনে রাখবি, পাশে থাকবি, এইটুকুই চাই। রুহি নিঃশব্দে তাকিয়ে থাকলো কৃষের দিকে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। চোখের জল গড়িয়ে পড়ল গালে। কৃষ ধীরে হাত বাড়িয়ে সেই অশ্রুবিন্দু মুছে দিল। বাতাসে তখন এক গভীর নিস্তব্ধতা। যেন পুরো ঘরটাই তাদের প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল। কলেজের গেট দিয়ে কৃষের বাইক ঢুকতেই পুরো কলেজের ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ আজ কৃষ একা নয়, তার বাইকের পিছনের সিটে বসে আছে রুহি। সবাই চুপচাপ তাকিয়ে দেখছে, কেউ কেউ আবার ফিসফিস করছে, ওটা রুহি না। আজ পর্যন্ত কেউ দেখেনি কৃষের বাইকে কোনো মেয়ে বসেছে। সবসময় আমানকেই নিত সে। তাই আজকের দৃশ্যটা যেন সবাইকে চমকে দিল। তার উপর ইতিমধ্যেই পুরো কলেজে খবর ছড়িয়ে পড়েছে, কৃষ রুহিকে বিয়ে করেছে। এখন কলেজে ছুটি চলছে, ক্লাস বন্ধ। কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপের জন্য অনেকে এসেছে, তাই পুরো কলেজ চত্বরটা ছেলেমেয়েতে ভর্তি। আর সবাই এখন একটাই দিকে তাকিয়ে, কৃষ আর রুহির দিকে। রুহি মাথা নিচু করে বসে আছে, হালকা বাতাসে ওর চুল মুখে উড়ে আসছে। কৃষ গাড়ি থামিয়ে পাশে তাকিয়ে মৃদু হেসে বলে, নামুন, ম্যাডাম। রুহি নামার সাথে সাথেই চারপাশে তাকিয়ে দেখল। সবাই এখন শুধু ওদের দুজনের দিকেই তাকিয়ে।
ক্রিস বাইকটা পার্ক করে রুহির পাশে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ওর হাতটা ধরল। চলো। দুজনেই হাত ধরে হাঁটা শুরু করলো। ঠিক তখনই সিমরান দৌড়ে এসে বলল, তুই আসছিস? ক্রিস হালকা হেসে বলল, হ্যাঁ। তোমরা ফর্মটা ফিল আপকে জমা দিয়ে দাও। আর এই কার্ডটা রাখো। সব পেমেন্ট এখান থেকে কবে। আমার একটু কাজ আছে, 1 ঘন্টা পর এসে ওকে নিয়ে যাব। ততক্ষণ তুমি ওকে দেখে রেখো, কোনো ছেলে যেন ওর কাছে না আসে। সিমরান মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওকে দেখে রাখবো। ক্রিস রুহির দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাটারফ্লাই, আমি তোমায় বিশ্বাস করতে পারি তো? রুহি মাথা নিচু করে আস্তে আস্তে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ক্রিস এক পা এগিয়ে এসে রুহির কপালে হালকা করে একটা চুমু খেল। চারপাশের সবাই নিঃশব্দ হয়ে গেল, বাতাসটাও যেন থেমে গেল মুহূর্তের জন্য। তারপর ক্রিস বাইকটা ঘুরিয়ে চলে গেল, আর রুহি চুপচাপ দাঁড়িয়ে রইল, ওর কপালের উষ্ণ স্পর্শটা যেন এখনো রয়ে গেছে। রুহি আর সিমরান ফর্ম ফিল আপ করে জমাকে এসে ক্যাম্পাসের মাঠে বসে আছে। হালকা রোদ, হাওয়া বইছে, কিন্তু দুজনের মনটাই ভারী। সিমরান চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই কি ভেবেছিস ক্রিসকে সত্যি সত্যি মেনে নেবি? রুহি মৃদু হেসে বলে, মানা ছাড়া আর কোনো রাস্তা পাচ্ছি না সিমরান। তার চোখে আমি যে ভালোবাসা দেখি, ওটা কি মিথ্যা হতে পারে? ওনার ওই পাগলামিগুলো কি অভিনয়? সিমরান ভ্রু কুঁচকে বলে, তোর হঠাৎ এই অনুভূতিগুলো সত্যি মনে হচ্ছে কেন? তোকে তো সেদিনই বলেছিলাম, শিক্ষামন্ত্রীর বখাটে ছেলে ক্রিসের উপর বিশ্বাস করিস না। আমি তো শুনেছি অনেক মেয়ের সাথেই ও শুয়েছে। রুহি অবাক হয়ে তাকায়। তুই কি বলছিস এসব? সিমরান ঠোঁট বাঁকিয়ে বলে, বিশ্বাস না হলে কলেজের যে কোনো মেয়েকে জিজ্ঞেস করিস। ও নাকি ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে রাত কাটাতো। এখন হয়তো তোর ভালোবাসা পেয়ে ভালো হয়ে গেছে কৌতুককে বলে সিমান। ঠিক তখনই এক অচেনা কণ্ঠস্বর ভেসে আসে, এক্সকিউজ মি। দুজনেই ঘুরে তাকায়। সামনে এক শর্ট ড্রেস পরা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সিমরান বলে, কিছু বলবে? মেয়েটা হালকা হেসে বলে, ইয়েস, বাদ তোমাকে না, আমার রুহির সঙ্গে কথা আছে। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে, সিমরান কিছু না বলে উঠে পাশে সরে যায়। অচেনা মেয়েটা রুহির সামনে এসে বসে, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না। যাই হোক, বলো, কত টাকা লাগবে? রুহি ভ্রু কুঁচকে বলে, মানে? মেয়েটা ঠোঁটে হাসি টেনে বলে, মানে কৃষ্ণে ছেড়ে দিতে কত টাকা নেবে? তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের আমি ভালো করে চিনি। বড়লোকের ছেলেদের পেছনে ঘুরে বেড়াও। 50 লাখ টাকা দেব, শুধু কৃষ্ণকে ছেড়ে দাও। রুহির রাগে গলা কাঁপিয়ে বলে, এক্সকিউজ মি, মিস। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি কৃষের আইনসম্মত স্ত্রী। আর আমি ওনার কাছে জানি, উনি এসেছে আমার কাছে। তাই এইসব বাজে কথা আপনার কৃষকেই গিয়ে বলুন। বলে রুহি উঠে দাঁড়ায়। মেয়েটা কায়া রাগে ফুঁসতে ফুঁসতে রুহিকে মারতে এগিয়ে আসে, কিন্তু তার হাত থামিয়ে দেয় এক শক্ত হাত। রুহি ঘুরে তাকাতেই দেখে কৃষ। কার চোখে ভয় নেমে আসে। কৃষ এক ঝটকায় জোরে একটা থাপ্পড় মারে, এত জোরে যে মাটিতে পড়ে যায়। কৃষ আবার সামনে এগিয়ে যায়, কিন্তু রুহি ছুটে এসে তার হাত ধরে ফেলে। কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? কৃষ রাগে কাঁপতে কাঁপতে বলে, আজ ওর হাত আমি ভেঙে দেব। ও তোমার গায়ে হাত দিতে যাচ্ছিল। কাল ভয়ে পেয়ে তাড়াতাড়ি উঠে দৌড়ে চলে যায়। রুহি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর হঠাৎ বলে ফেলে, আপনি জন মেয়ের সঙ্গে বেডে গেছেন? মি কৃষ। কৃষ চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। ফালতু কথা বলো না, বাটারফ্লাই। আমার মাথা গরম আছে এখন। পরে সব গুছিয়ে বলবো। রুহির চোখ ভিজে আসে, গলায় কাঁপুনি। না, আমি এখনই সব জানতে চাই। একটা নোংরা মানসিকতার চরিত্রহীন মানুষের সঙ্গে আমি কোনোদিন থাকতে পারবো না। ওর এই কথাতেই কৃষের ভিতরটা যেন আগুনে পুড়ে ওঠে। রুহির এই কথাগুলো তার অন্ধকার অতীতকে যেন এক মুহূর্তে টেনে সামনে এনে দেয়। রাগে, কষ্টে, যন্ত্রণায় সে রুহির হাত ধরে টানতে টানতে বাইকের দিকে নিয়ে যায়। রুহি চুপ, চোখ ভরা জল। কৃষ বাইকে চেপে বসে গর্জন দিয়ে ইঞ্জিন চালু করে। বাইকটা ছুটে যায় পূর্ণ গতিতে। রুহি কিছু বলে না, শুধু নিঃশব্দে বসে থাকে। হয়তো ভেতরে ভেতরে সব ভেঙে যাচ্ছে, তবু সে সত্যিটা আজ জেনেই যাবে। বৃষ্টি তখনও টিপটিপ করে পড়ছে।
বিকেল নামছে ধীরে ধীরে, আকাশে ঘন মেঘ জমে গেছে। চারপাশে হালকা কুয়াশার মতো ধোঁয়াটে এক পরিবেশ। দূরে গাছগুলোর ছায়া মিশে গেছে মেঘলা আকাশের সাথে। অনেকক্ষণ চুপচাপ বাইক চালানোর পর হঠাৎ ক্রিস বাইক থামিয়ে দিল এক কবরস্থানের সামনে। রুহি একটু অবাক হয়ে তার দিকে তাকালো। নরম বৃষ্টির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে, চুল ভিজে গিয়ে কপালে লেগে আছে। এইখানে কেন থামলেন? রুহি ধীরে জিজ্ঞেস করল। ক্রিস কোনো উত্তর দিল না। বাইক থেকে নামলো, তারপর চুপচাপ রুহির হাত ধরে তাকে কবরস্থানে ভেতরের দিকে নিয়ে গেল। রুহি কিছুটা দ্বিধা নিয়ে তার পেছনে হাঁটল। বাতাসে মাটির গন্ধ মিশে আছে, বৃষ্টিতে সেই গন্ধ আরো গভীর হয়ে উঠেছে। একটা পুরনো কবরের সামনে গিয়ে ক্রিস থেমে গেল। কবরটার চারপাশে ছোট ছোট ঘাস গজিয়েছে, উপরে কয়েকটা ছোট ছোট গাছ হয়েছে। ক্রিস হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। তার ঠোঁট কাঁপছে, গলা ভেঙে যাচ্ছে কথার ভারে। ক্রিস, আম্মু, কেমন আছো? সে মাটির উপর আলতো করে হাত রাখল, বৃষ্টির ফোঁটা পড়ছে তার আঙুলে। তোমার ক্রিস এসেছে, আম্মু। এত বছর পর তোমার ক্রিস আবার ফিরে এসেছে। তোমার ওপর রাগ করে থাকতে পারিনি। তার চোখে জল টলমল করছে, কিন্তু বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না কোনটা অশ্রু আর কোনটা বৃষ্টি। রুহি নিশ্চুপ দাঁড়িয়ে আছে, তার বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে উঠেছে। ক্রিসকে এমন ভাঙা অবস্থায় সে কখনো দেখেনি। ক্রিস এক মুহূর্তে মুখ তুলে রুহির দিকে তাকালো। বাটারফ্লাই, ইনি আমার আম্মু, সে ফিসফিস করে বলল। আম্মুকে সালাম দাও। রুহি চুপচাপ হাত তুলে সালাম করল, চোখে তার অজানা এক অনুভূতি জমে উঠল। ক্রিস আবার মাটির দিকে তাকিয়ে ধীরে বলল, আম্মু, তুমি একদিন বলেছিলে না, তুমি চলে গেলে একজন আসবে, যে তোমার ছেলেকে সামলাবে, বুঝবে, ঠিক বলেছিলে তুমি। ও এসে গেছে, কিন্তু এখনো ও আমাকে বোঝে না, আম্মু। ও আমায় ভালোবাসে না। তার গলাটা রুদ্ধ হয়ে আছে। কিন্তু তুমি চিন্তা করো না, আম্মু। আমি ওকে হারাতে দেব না। ওকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ক্রিস অনেকক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে আছে, কবরটার দিকে তাকিয়ে। মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কথা যেন গলার ভেতরেই আটকে গেছে। বৃষ্টি থেমে থেমে পড়ছে, বাতাসে মাটির গন্ধে ভরে গেছে চারদিক। হঠাৎ ক্রিস নিচু গলায় বলল, বাটারফ্লাই। রুহি নরম স্বরে জবাব দিল, হুম্মো। ক্রিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানতে চাও না আমি এমন কেন? রুহি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ক্রিস ধীরে ধীরে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি খারাপ, আমার মন নোংরা, আমার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো। কিন্তু তুমি কি কখনো ভেবেছ আমি এমন হলাম কেন? জন্মের পর থেকেই কি আমি এমন ছিলাম? তার কণ্ঠ কাঁপছে, গলা ভারী হয়ে গেছে। ছিলাম না, বাটারফ্লাই। আমি এক সময় আম্মু ভালো ছেলে ছিলাম। আম্মুর চোখে আমি ছিলাম ওনার গর্ব, ওনার সুখ। ক্রিসের চোখে জল জমে উঠেছে, কিন্তু বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না সে কাঁদছে কিনা। রুহির গলা ভারী হয়ে এল। এমন দৃঢ়, কঠিন মানুষটার ভেতরে এত ভাঙা কষ্ট আছে, তা সে ভাবতেও পারেনি। নিচু হয়ে সে ক্রিসের পাশে হাঁটু মুড়ে বসল। নিজের অজান্তেই হাত বাড়িয়ে ক্রিসের মাথায় রাখল, আলতো করে হাত বুলিয়ে দিল। বৃষ্টি হঠাৎ আরো জোরে পড়তে শুরু করলো, কিন্তু দুজনে যেন এই দুনিয়ায় নেই। ক্রিস ধীরে ধীরে মাথাটা রুহির কোলে রেখে দিল, একদম শিশুর মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রুহির চোখ দিয়ে তখন নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। সে মৃদু স্বরে বলল, বলুন, ক্রিস, সব বলুন। আমি শুনতে চাই আপনার সবকিছু। আপনি কেন এরকম, আমি জানতে চাই। বৃষ্টির শব্দের ভেতর দিয়ে শুধু দুইটা নিঃশব্দ হৃদস্পন্দনের শব্দ ভেসে আসছিল। ক্রিস, আমি সব সময় চেয়েছি আমার অতীতটাকে সময়ের পাতায় লুকাতে, সেটা বারবার আমায় আঘাতকে। ছোটবেলা থেকে যা দেখেছি তা আমার রক্তে লেগে আছে। সেই গন্ধ থেকে মুক্ত হওয়া সহজ হয়নি। আমার স্মৃতিতে এখনো ভাসে আম্মুর কান্নাত নিঃশব্দ চোখ, আব্বুর রুচিহীন হাসি আর আব্বুর সেই কথাগুলো, যেগুলো আমার ঘুম উড়িয়ে দিত। অতীত। আমার আম্মু আব্বু দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেন। তবে আমার আম্মুর বাড়ির লোক তা মানেনি, কারণ আম্মু খ্রিস্টান ছিলেন। আমার আম্মু নানার বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, নতুন সংসার শুরু করেন আব্বুর সঙ্গে। আব্বু তখন নতুন নতুন রাজনীতি করেন। শরীরে গরম রক্ত বইছে, চারিদিকে তার বেশ নাম ছড়িয়ে পড়ে,
ধারালো সুদর্শন হিসেবে। তিনি আস্তে আস্তে রাজনীতির নোংরা কাজের সঙ্গে যুক্ত হতে থাকেন। বাড়িতে রোজ এসব নিয়ে ঝামেলা হতো। আম্মু খুব সরল মানুষ, এসব একদম সহ্য করতে পারতেন না। তারপর তাদের জীবনে আমি আসি, আম্মুর বেঁচে থাকার নতুন কারণ যেন খুঁজে পান তিনি। কিন্তু তারপরেই শুরু হয় আম্মুর জীবনের কালো অধ্যায়। আব্বু রোজ নতুন নতুন মেয়েকে বাড়িতে নিয়ে আসতেন। আম্মু কিছু বলতে গেলেই তাকে মারতেন, বাজে ব্যবহার করতেন। শেষে আম্মু হাল ছেড়ে দেন, নিজের ভাগ্যকে মেনে নেন। আমি ধীরে ধীরে বড় হতে থাকি। যখন আমার 5 বছর বয়স, তখন অন্য বাচ্চারা খেলা আর পড়াশোনা শেখে। আর আমি চোখের সামনে নোংরামি দেখতে শিখি। ছোট মাথায় তখনই ঢুকে যায়, বড়লোক বাবাদের মেয়েরা শুধু সংসার ভাঙতে জানে। সেই মেয়েদের জন্যই আমার মা রোজ নির্যাতিত হতেন। আমি কিছুই করতে পারতাম না, শুধু দেখতাম। আম্মু যখন গল্প করতেন, বলতেন, তোমার আব্বু আর আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন আমার মনে হতো, এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা শব্দটার প্রতি আমার ঘৃণা জন্মে যায়, আর মেয়েদের প্রতিও। আমার 10 বছর বয়সে আম্মু মারা যান। আমি সেদিন কাঁদিনি, কারণ আমার মনের রাগ ছিল তার প্রতি। অনেকবার আম্মুকে বলেছিলাম বাড়ি ছেড়ে যেতে, তিনি চাননি। তিনি বলতেন, এই বাড়ির প্রপার্টি সব আমার, আমাকে আমার নানাজান দিয়েছেন। শেষে আমি নিজে হাতে আম্মুর কবরে মাটি দিই। তবু আমি কাঁদিনি। তারপর থেকে আমি একা থাকতাম। শুধু পড়াশোনার জন্য বাইরে যেতাম, তাছাড়া কোথাও না। আমার কোনো বন্ধু ছিল না। আব্বুর নোংরামি তখনও বন্ধ হয়নি। রোজ রাতে মেয়েদের নিয়ে রুমে ঢুকতেন। আমি সব জানতাম, দেখতাম, কিন্তু কিছু বলতাম না। তারপর, যখন আমার 19 বছর বয়স, আব্বু আবার বিয়ে করলেন। সেই মহিলার মেয়ে আমার সৎবোন, খা। আজকে যে তোমার সাথে মিসবিহেভ কেছে। একদিনও আমাকে ক্লাবে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি, মেয়েরা ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আছে। আমার শৈশবের স্মৃতিগুলো যেন ঝড়ের মতো ফিরে এল। আমি অনেক বেশি ড্রিঙ্ক করলাম। সেদিন কা আমাকে ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দেয়। আমি এক মেয়ের সঙ্গে রুমে যাই, আমার ঘনিষ্ঠ মুহূর্তে পৌঁছায়। কিন্তু শেষ মুহূর্তে কিছু করিনি, ওকে ছেড়ে বাড়ি ফিরে আসি। সেই দিন থেকে বিষয়টা আমার নেশা হয়ে যায়। মেয়েদের দেখলেই ভিতরটা জ্বলে ওঠে। মনে হয়, খুন করে ফেলি। হ্যাঁ, আমি মেয়েদের বিছানায় নিতাম। কিন্তু শেষ মুহূর্তে ওদের একা রেখে চলে যেতাম। আমি আনন্দ পেতাম ওদের তোপানো দেখে। আমি কোনোদিন ইন্টিমেট হয়নি কারোর সাথে, কিন্তু ওদেরকে এমনভাবে টর্চার করতাম যে ও কোনো দিনও কোনো পুরুষের কাছে যাবে না। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। বাতাসে মাটি আর বৃষ্টির গন্ধ মিশে আছে। কবরের পাশে বসে রুহি নিঃশব্দে কৃষের মাথাটা কোলে নিয়ে আছে। কৃষের চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। কিছুক্ষণ পর সে ধীরে উঠে বসে, রুহির 2 হাত শক্ত করে ধরে, তার চোখের গভীরে তাকিয়ে বলে, কৃষ, হ্যাঁ, আমি পাপী, আমায় দেখে তো ঘৃণা করাটাই স্বাভাবিক। আমি ভুল করেছি, অনেক ভুল। কিন্তু বাটারফ্লাই, আমি আর আগের সেই মানুষটা নেই। তুই আমার জীবনে আসার পর বুঝেছি, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া না, ভালোবাসা মানে বদলে যাওয়া। তুই আমায় এমনভাবে বদলে দিয়েছিস, আমি নিজেকে চিনতে পারি না। তুই আসার পর আমি আর কোনো দিন ক্লাবে যাইনি, কোনো মেয়ের দিকে তাকাইনি। আমি চাই না আমার অতীত তোর সামনে দেয়াল হয়ে দাঁড়াক। কৃষ কবে মাথা হেঁকে চিঙ্কাকে বলে, হ্যাঁ বাটারফ্লাই, আমি পাপ খেয়েছি, অনেক পাপ খেয়েছি, কিন্তু আমি বদলাতে চাই। আম্মু, তুমি শুনতে পাচ্ছ? তোমার কৃষ নিজেকে বদলাতে চাই, তোমার কৃষ ভালোবাসতে শিখেছে আম্মু। কৃষ মুখ তুলে তাকায়, ওহিকে জড়িয়ে ধরে রোলে, বাটারফ্লাই, আমি আর ক্লাবে যাই না, কোনো মেয়ের সংস্পর্শে যায় না, আমি শুধু তো ভালোবাসা চাই বাটারফ্লাই। কৃষ ওহিকে ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আবার চিঙ্কাকে বলে, আমি জানোয়ার নয় বাটারফ্লাই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। ওহি যেন স্তব্ধ হয়ে গেছে, সে কোনো দিনও কাউকে এভাবে কাঁদতে দেখেনি। কৃষ্ণা 2 হাতে ওহিকে আবার জিয়ে ধরে বলে, পাবি না আমাকে ভালোবাসতে? পাবি না তো পবিত্রতা দিয়ে আমার সব পাপ ধুয়ে দিতে? আমি শুধু চাই, সব পাপ, সব ভয়, সব দাগ মুছে যাক, আর আমি আবার মানুষ হয়ে উঠি তোর জন্য। আমি ভালো হতে চাই বাটারফ্লাই, তোর ভালোবাসার যোগ্য হতে চাই। আমি কিছু চাই না, শুধু তোকে পাশে চাই, একটা জীবন যেখানে আমি পাপী নয়, শুধু তোর কৃষ হয়ে বাঁচতে পারি।
রুহি কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মুখের দিকে। ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। সে হালকা কাঁপা কণ্ঠে বলে, ক্রিস। ক্রিসে কোনো সাড়া পাওয়া যায় না। উহি ক্রিস। ক্রিস উঠুন, প্লিজ কথা বলুন। কোনো সাড়া নেই। রুহির বুকের ভেতর ধুকধুক শুরু হয়। চোখের পাতা আরো ভিজে আসে। সে ক্রিসের মুখের কাছে হাত রাখে। হঠাৎই রুহির হাত কাঁপে। ক্রিসের গলা থেকে কোনো আওয়াজ আসে না। তার মাথাটা ধীরে ধীরে পিছলে পড়ে যায় রুহির কোলে। রুহির মাথা ফাঁকা হয়ে যায়। সে জানে না কি বলবে, কি করবে। তার চোখের সামনে ভেসে ওঠে নিজের মা বাবার হাসি, সেই মানুষগুলো যাদের কাছে ভালোবাসা মানে ছিল শান্তি আর নিরাপত্তা। আর ক্রিস, তার জীবনে ভালোবাসা মানেই কষ্ট, আগুন আর অভিশাপ। কেন এমন হলো তার জীবনটা? ঠিক তখনই ক্রিসের পকেটের ভেতর থেকে ফোন বেজে ওঠে। রুহি কাপা হাতে ফোনটা বের করে দেখে আমান লেখা। সে কাপা গলায় কলটা রিসিভ করে। রুহি, ভাইয়া, আমি রুহি। ক্রিস অচেতন হয়ে গেছেন। দয়া করে আসবেন, আমি এখনই লোকেশন পাঠাচ্ছি। আমান অবাক হয়ে, কি? জ্ঞান হারিয়ে ফেলেছে? ঠিক আছে, তুমি ভয় পেও না। আমি এখনই আসছি। তুমি শুধু লোকেশন অন করে রাখো। রুহি ফোনটা কেটে দেয়। তার হাত কাঁপছে, বুকের ভেতর শব্দ হচ্ছে, ধপ ধপ ধপ। ফোনটা নামাতেই চোখ পড়ে স্ক্রিনে। ওই ফোনের ওয়ালপেপারে রুহির হাসিমাখা একটা ছবি, ক্রিসের তোলা। ছবিটা দেখে রুহির বুক কেঁপে ওঠে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রুহি কাপা হাতে ক্রিসকে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নেয়। দুজনে বৃষ্টিতে পুরো ভিজে গেছে, হতাশমুখী বাচ্চাদের মতো কেঁদে ওঠে। রুহির কান্নার শব্দ বৃষ্টির শব্দে মিশে যায়। দূরে বজ্রপাত হয়। রুহি ক্রিসের মুখটা নিজের বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। বৃষ্টি, কান্না, সব এক হয়ে যায় সেই নির্জন কবরস্থানে। আমান চিৎকার করে, রুহি। রুহি কোথায় তুমি? রুহি মাথা তোলে, কাপা গলায় বলে, এখানে ভায়া, তাড়াতাড়ি আসুন, ক্রিস জ্ঞান হারিয়েছেন। আমান ছুটে আসে, কাদা মারিয়ে। সে নিচু হয়ে ক্রিসের মুখে হাত রাখে, নিঃশ্বাস চেক করে, তারপর নিজের জ্যাকেট খুলে ক্রিসের গায়ে চাপায়। আমান দ্রুত গলায়, রুহি, ভয় পেও না। ও শ্বাস নিচ্ছে, কিন্তু দুর্বল হয়ে গেছে। হয়তো রক্তচাপ বা মানসিক শকের কারণে অজ্ঞান। রুহি কাপা গলায় বলে, ভায়া, উনি ঠিক হয়ে যাবে তো? আমান এক মুহূর্ত থেমে তাকায় ক্রিসের মুখের দিকে। মাটি লেগে আছে, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সে ধীরে বলে, রুহি, চিন্তা কর না, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমান ক্রিসকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যায়। রুহি পেছনে থেকে দৌড়ে আসে, তার চোখে এখনো কান্না, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। রুহি, আমি হাসপাতালে যাব আপনার সঙ্গে। আমান অবশ্যই যাবে। দুজন মিলে ক্রিসকে গাড়িতে তুলে দেয়। রুহি পেছনের সিটে বসে ক্রিসের হাত নিজের হাতে ধরে রাখে। গাড়ি ধীরে ধীরে কবরস্থান ছাড়ে। জানালার বাইরে ভেজা পাতা, ধোঁয়াটে আলো আর বৃষ্টির গন্ধ। হাসপাতালের ভেতর ক্রিস বিছানায় অজ্ঞান হয়ে আছে। রুহি পাশে বসে হাত ধরে আছে, চোখে পানি। আমান চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার চেকআপকে বলেন, ডাক্তার, আপনারা চিন্তা করবেন না, এখন ওনার অবস্থা স্থির। তবে উনি মানসিক দিক থেকে খুবই দুর্বল হয়ে গেছেন। রুহি কাপা গলায়, মানে ডাক্তার, ওনার কি হয়েছে? আমান আগেও ও এরকম হয়েছে, আপনার কাছেই এনেছি। ডাক্তার, ওর মধ্যে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বা আইডের লক্ষণ দেখা যাচ্ছে। এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ ছোট ছোট কারণে হঠাৎ বিস্ফোরণের মতো রাগে ফেটে পড়ে। তখন ওর নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু একটু পরেই তীব্র অনুশোচনা হয়। এটা কোনো খারাপ মানুষ হওয়ার লক্ষণ না, এটা একটা মানসিক অসুখ। আমান, এই রোগটা কি ঠিক হওয়া যায়? ডাক্তার। ডাক্তার, অবশ্যই যায়। চিকিৎসা দরকার, নিয়মিত কাউন্সেলিং, মানসিক থেরাপি আর কিছু ওষুধ। আমি আগেও ওর পরিবারকে বলেছিলাম চিকিৎসা শুরু করতে, কিন্তু ক্রিস রাজি হয়নি। ওনার মানসিক শান্তি খুব দোকা, ওনাকে একা থাকতে দেবেন না। রুহি, আমি থাকবো ওনার পাশে, ডাক্তার, ওনাকে একা হতে দেব না। ডাক্তার হালকা হাসি, এটাই ওনার সবচেয়ে দরকারি ওষুধ। রাত 9টা। বিছানায় ক্রিস শুয়ে আছে। পাশে তিনজন বন্ধু বসে গল্প করছে। তাদের হাসির শব্দে ক্রিস পিটপিট করে চোখ খুলে তাকায়, আলোটা চোখে লাগতেই আবার চোখ বন্ধ করেন নেয়। আমান, এই দেখ, ক্রিসের জ্ঞান ফিরছে। ক্রিস চোখ খুলে, আমান,
রুদ্র আর রহিমকে দেখে জিজ্ঞেস করে, আমার বাটারফ্লাই কোথায়? রহিম ভ্রু কুঁচকে বলে, এই বাটারফ্লাই আবার কে? রুদ্র হেসে বলে, আরে, রুহির কথা বলছে। আবাল। রহিম মাথা চুলকে বলে, ও আচ্ছা, কিন্তু রুহি তো এখানে নেই। কৃষ থরফরিয়ে উঠে বসে, মানে কি, কোথায় গেছে ও? আমান অবাক হয়ে বলে, কি সব বলছিস তুই? রহিম চোখ টিপ দিয়ে বলে, অরে, রুহি একটু আগেই নিজের বাড়ি ফিরে গেল না? আমান, হ্যাঁ হ্যাঁ, তাই তো বলেই গিয়েছিলাম। রুদ্র হেসে বলে, তুই চিন্তা করিস না, একটু বিশ্রাম নে, পরে ওর সাথে দেখা করে নিস। কৃষ দাঁত চেপে রুদ্রকে এক থাপ্পড় মেরে বলে, বোকাচোদা, আমার বউ চলে গেছে আর আমি বিশ্রাম নেব? সর, তোদের তিনজনকে এমন কেলান কেলাবো যে নিজেদের চিনতে পারবি না। বলে কৃষ দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রহিম আর আমান হো হো করে হাসতে শুরু করে। রুদ্র তখনও গাল চেপে ধরে বসে আছে। শালা নাটক করলি তোরা, আর আমি মার খেলাম। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নিচে নামছিল কৃষ। বাইকটা নিচে দাঁড়ানো, দরজা পর্যন্ত গিয়েই মনে পড়ল, চাবিটা তো উপরে রেখেই এসেছে। সে তড়িঘড়ি করে আবার দৌড়ে উঠতে চায়, কিন্তু ঠিক তখনই কারোর সঙ্গে ধাক্কা খায়। সামনের মানুষটা পড়ে যাওয়ার ভয় পেয়ে কৃষের শার্টের কলার চেপে ধরে, আর তাতেই ভারসাম্য হারিয়ে কৃষ তার ওপরে গিয়ে পড়ে যায়। রুহি, আহ, ওমা রে, আমার কোমরটা গেল। নিচে মেঝেতে পড়ে আছে রুহি, তার ওপর পড়েছে কৃষ। দুজনের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের সঙ্গে আটকে থাকে। কৃষের মুখে একরকম দুষ্টু হাসি খেলে যায়, রুহির চোখ চেপে ধরা, চোখ কুঁচকে আছে। উহি চোখ নেই নাকি, এভাবে কে ধাক্কা খায়? উঠুন তো, কৃষ শান্ত স্বরে বলে। এভাবেই থাক না, ভালো লাগছে। রুহির চোখ বড় বড় হয়ে যায়, আপনি পাগল নাকি? কৃষ মুচকি হেসে ফিসফিস করে, হ্যাঁ, তুমি বানিয়েছ পাগল। রুহি ভ্রু কুঁচকে, কি বললেন? কৃষ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর হাসে, উহিসী চোখ বুলিয়ে বলে, ভালোই বড় বড় হয়েছে দেখছি। রুহি লজায় জট করে মুখ ঘুরিয়ে নেয়, আমার কোমরটা ব্যথা করছে, উঠুন। কৃষ হেসে বলে, কোনো চিন্তা নেই, রাতে চান্ডু বাম লাগিয়ে দেব। রুহি বিরক্ত মুখে তাকিয়ে থাকে, আর কৃষ ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে আসে। রুহির নিঃশ্বাস কাঁপে, চোখ পিটপিট করে, যেন কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না। ঠিক তখনই ওপরে থেকে শীষের শব্দ ভেসে আসে। দুজনেই চমকে উপরে তাকায়। দেখে, রুদ্র, আমান আর রহিম রেলিং ধরে সিটি মারছে। আমান হেসে বলে, উফ, কি সিন, মাইরি। রুদ্র, চালিয়ে যাও বসো। রহিম, আজ একটা বউ নাই বলে, মেঝেতে গড়াগড়ি দিতে পারি না। তাদের হাসির শব্দে চারপাশ কেঁপে ওঠে। রুহি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, মুখ লাল হয়ে ওঠে। কৃষ ধীরে ধীরে উহিকে বুকের কাছে টেনে নিয়ে নরম গলায় বলে, আমার বাটারফ্লাই লজ্জা পাচ্ছে। 5 মিনিটের মধ্যে এই বাড়ি খালি কর, না হলে সবাইকে পচা পানিতে চুবিয়ে মারব। রুহি চোখের কোণে একটুখানি হাসি খেলা করে, যা কৃষ দেখতে পায় না। রুহি অনেক আগেই রুমে এসে শুয়ে পড়েছে। আপাতত তার ইচ্ছে নেই কৃষের মুখোমুখি হওয়ার। তাই ঘুমের ভান করে চুপচাপ চাদর টেনে শুয়ে থাকে। কিছুক্ষণ পর দরজাটা আলতো করে খোলে। কৃষ নিঃশব্দে ভেতরে ঢোকে, হাতে সিগারেট। রুহিকে ঘুমোতে দেখে অবাক হয়ে যায়। 5 মিনিটে কেউ এমন ঘুমোতে পারে? মনে মনে হাসে কৃষ। সোফায় বসে নিজের শার্ট খুলে অবলীলায় রুহির মুখের দিকে ছুঁড়ে মারে। রুহি ধপ করে উঠে বসে, বিরক্ত গলায় বলে, কি করছেন কি? তারপর শার্টটা ফিরিয়ে ছুঁড়ে মারে কৃষের দিকে। কৃষ শার্টটা কেচতে রোলে, অনেক ভালো ড্রামা পাও তুমি। রুহি চোখ কুঁচকে বলে, এখানে ড্রামা কিসে? আমি ঘুমাচ্ছিলাম। আপনার জন্য আমার এত সুন্দর ঘুমটাই ভেঙে গেল। কৃষ হেসে সিগারেটে টান দেয়, ধোয়ার ধোয়া ছেড়ে বলে, এত লেদু কেন তুমি যে ঠিককে মিথ্যে কথাটাও বলতে পাও না? তোমার বাপ কি তোমায় কোনো ভিটামিন খাওয়ায়নি? বাবার কথা শুনেই রুহির মুখ লাল হয়ে যায় রাগে। ও বিছানা থেকে নেমে এক লাফে সোফার ওপর উঠে কৃষের কোলের ওপর বসে পড়ে। কৃষের চুলের মুঠি ধরে ঝাঁকায়। কৃষ ঠোঁট বাঁকিয়ে হেসে ফিসফিস করে, ওফ কি হট লাগছে। রুহি গর্জে ওঠে, আমার আব্বুর নামে একদম বাজে কথা বলবেন না। এতই যদি লেদু লাগতো, তাহলে বিয়ে করেছিলেন কেন? কৃষ হাত বাড়িয়ে রুহি কোমর ঝাপটে ধরে, ঠোঁটে এক চোরা হাসি। কান, আমি এখন তোমায় ভিটামিন দিয়ে তরতাজা বানাবো, বাটারফ্লাই। বলো দেখি,
পজিশনটা কেমন? চাইলে এখনই শুরু করে দিই। রুহি হতবাক। কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তারপর নিজের দিকে তাকিয়ে যেন নিজেরই উপর রাগে ফেটে পড়ে। আস্তাগফিরুল্লাহ। অসভ্য লোক। ও উঠে দাঁড়াতে যায়, কিন্তু কৃষ ওকে ছাড়ে না, এক মুহূর্তের টানেই আবার আগের জায়গায় টেনে আনে। রুহি হঠাৎ করেই কৃষের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলে, রাত দিন হাতে সিগারেট নিয়ে ঘোরেন কেন? কৃষ কপাল কুঁচকে বলে, ওটা আমার কাছের জিনিস, ফেরত দাও। রুহি ঠোঁট বেঁকিয়ে হেসে উঠল। সিগারেট আবার কাছের জিনিস হয় নাকি? কৃষ রাগ চেপে বলে, দেখো, সিগারেট নিয়ে মজা আমার পছন্দ নয়। ওটা অনেক দিনের অভ্যাস, হাতে ছ্যাঁকা লাগবে। দাও। রুহি গম্ভীর মুখে বলল, দিচ্ছি না। এই বলে সে উঠে দাঁড়ালো। কৃষ বিরক্ত গলায় বলল, কি হচ্ছে কি, আমার কথা কানে যাচ্ছে না? রুহি মুচকি হেসে সিগারেটটা ঠোঁটে দিয়ে এক টান দিল। মুহূর্তেই তার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। কৃষের রাগ চূড়ান্তে পৌঁছালো। এক ঝটকায় সে উঠে দাঁড়িয়ে রুহির গালে জোরে এক থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে পড়ল যে রুহির গাল লাল হয়ে গেল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। গাল চেপে সে হতভম্ব চোখে কৃষের দিকে তাকিয়ে রইল। কৃষ গম্ভীর গলায় বলে, তোকে কখন থেকে বলেছি সিগারেটটা দে? কথা কানে যায় না। আর সাহস কি কে হলো টান দেওয়ার? এতটুকু মেয়ে, আমার মুখের ওপর কথা বলবি? চুপ করে থাকছি বলে মাথায় উঠে নাচবি? বেয়াদব। কৃষের ধমক শুনে রুহি কেঁপে উঠল। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। কৃষ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভারী শ্বাস নিল। তারপর মনে মনে বলল, বেশি বলে ফেললাম। আমার বাটারফ্লাইকে। কৃষ ধীরে ধীরে উঠে এসে রুহির পাশে শুয়ে পড়ল। রুহি তখনও মুখ ফিরিয়ে আছে, চোখের কোণ থেকে তখনও পানি গড়িয়ে পড়ছে। কৃষ পেছনে থেকে হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরল, নিজের দিকে টেনে আনল। রুহি তৎক্ষণাৎ নিজের সব শক্তি দিয়ে কৃষকে সরিয়ে দিতে চেষ্টা করল। তার গলায় হালকা ফুপিয়ে ওঠার শব্দ, কাঁপতে থাকা হাত দুটো কৃষের বুকের ওপর ঠেলা দিচ্ছে। কিন্তু কৃষ তাকে আরো কাছে টেনে নিল, বুকের মধ্যে চেপে ধরল। তার গলার কাছে মুখ গুজে নিচু স্বরে বলল, এতটুকু স্পর্শেও যদি কাঁপিস, বাটারফ্লাই, তাহলে আমি সত্যি কিছু করলে তুই কি করবি বলতো? রুহি নিঃশব্দে শ্বাস নিল, বুক ওঠানামা করছে তীব্র ছন্দে। রুহি ছাড়ুন, আমি ঘুমাবো। কৃষ রুহির চোখের দিকে তাকিয়ে বলে, তোর শরীর ঠিক হয়েছে, বাটারফ্লাই? রুহি নাক টেনে বলে, মোমম হয়েছে। তার গলার স্বর এতটা নরম যে যেন বাতাসের সঙ্গে মিশে যায়। কৃষ ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে আসে। রুহি বুঝতে পারে, কৃষের দৃষ্টিটা আগের চেয়ে গভীর, ভারী। সে পিছিয়ে আসতে চায়, কিন্তু কৃষ আসে আর রুহির কোমল হাত দুটো ধরে ফেলে। এক মুহূর্তে কৃষ তাকে আলতো করে বিছানায় চেপে দেয়। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে। দুজনের দেহের ফাঁকে কেবল নিঃশ্বাসের গরম বাতাস। রুহির চোখ বড় হয়ে গেছে, শরীর একেবারে থেমে গেছে। রুহি, কি কি করছেন আপনি? কৃষ। কৃষ তার মুখটা রুহির মুখের একদম সামনে আনে। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, সময় যেন থেমে যায়। কৃষ নিম্নস্বরে, আই নিড ইউ বিয়ারলাই, বাটারফ্লাই। রুহির গলায় শুকনো ঢোক গিলতে থাকার শব্দটা স্পষ্ট শোনা যায়। তার বুক উঠছে পড়ছে দ্রুত, হাত কাঁপছে। রুহি, না, না, এখন না, আমি এখনো এসবের জন্য প্রস্তুত নই, প্লিজ কৃষ। এক সেকেন্ডের নীরবতা। কৃষের চোখে মৃদু কষ্টের ছায়া ভেসে ওঠে। সে ধীরে রুহির মুখের পাশ থেকে তার চুল সরিয়ে দেয়, হাতের তালু দিয়ে আলতো করে গাল ছুঁয়ে বলে, কৃষ, ওকে, গিভ মি এ কিস। রুহি চোখ বড় করে তাকায়, কাঁপা গলায় বলে, রুহি, এখন? না মানে, এখন। কথাটা শেষ হওয়ার আগেই কৃষ তার দিকে ঝুঁকে পড়ে। রুহি অবাক হয়ে তাকায়, কিছু বলার আগেই কৃষ তার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে দেয়। নরম, ধীর, কিন্তু ভেতরে যেন একটা ঝড় জমে আছে। রুহি প্রথমে প্রতিরোধ করতে চায়, কিন্তু কৃষের স্পর্শে তার পুরো দেহ নিস্তব্ধ হয়ে যায়। তাদের নিঃশ্বাস, হৃদস্পন্দন, সব মিলেমিশে যায় এক অদ্ভুত নীরবতায়। রুহি প্রায় অনেকক্ষণ পর বুঝতে পারে তার শ্বাস ভারী হয়ে এসেছে। প্রায় 10 মিনিট পর কৃষ রুহিকে ছেড়ে তার দিকে তাকায়। রুহির গলা কাঁপছে, চোখে লজ্জা আর অনিশ্চয়তা মিলেমিশে আছে। কৃষ হেসে, এইটুকুতেই হাঁপিয়ে উঠলে, আমি কিন্তু এখনো তেমন কিছুই করিনি, বাটারফ্লাই।
রুহি লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, চাঁদ দিয়ে মুখ থাকে। তার গাল টকটকে লাল হয়ে গেছে। কৃষ তাকিয়ে থাকে, সেই লজ্জাটাকে দেখেই মুগ্ধ হয়ে যায়। ধীরে ধীরে সে রুহির খুব কাছে এসে তার কানে নিচু স্বরে বলে, তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত কো, বাটারফ্লাই। আমি হয়তো আর বেশি দিন নিজেকে থামিয়ে রাখতে পারবো না। সকালের আলোটা তখনও পুরো ঘর জুড়ে পড়েনি, কিন্তু কৃষের রান্নাঘরে লুডেন্স বানাচ্ছে। কৃষ এক হাতে নাচছে, অন্য হাতে ফোনে গান চালিয়েছে। একটা ইংলিশ গান বাজছে হালকা ভলিউমে। হোয়াট ও লাউড আই ডো উইদাউট ইউর স্মার্ট মাউথ, ড্রয়িং মি ইন অ্যান্ড ইউ কিকিং মি আউট, ইউ গট মাই হেড স্পিনিং, নো কিডিং, আই ক্যান টিপিং ইউ ডাউন। তার গায়ে একটা সাদা হাফ হাতা টি শার্ট, নিচে ঢিলেঢালা প্যান্ট, চুলগুলো এলোমেলো, কিন্তু মুখে একরাশ শান্তি। ঠিক তখনই রান্নাঘরের বাইরে থেকে শব্দ, ভাই থামো এই কুত্তাটাকে। কৃষ চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে তার পোষা কুকুর টমি ছুটে আসছে পেছনে পেছনে হাঁপাতে থাকা আমান। টমির মুখে একটা চামচ, লেজ নাড়তে নাড়তে সরাসরি কৃষের পায়ের কাছে এসে থামে, তারপর হঠাৎ লাফ দিয়ে কৃষের কোলে উঠে যায়। কৃষ একটু থমকে যায়, তারপর হাসতে হাসতে বলে, ছে, আমার ভাবতেই অবাক লাগছে, তুই আমার বন্ধু হয়ে একটা কুকুর সামলাতে পারিস না, ভবিষ্যতে বউ সামলাবি কি করে। আমান শ্বাস নিতে নিতে, ভাই, তোর কুত্তা তোর মতোই, এক মিনিটও শান্তিতে বসে না। টমি এখন কৃষের কাঁধে মাথা ঘষছে, কৃষ তার গায়ে হাত বুলিয়ে আদর করছে। কৃষ, কদিনে ওকে তো কাছে আঁকতে দিয়েছিলাম, এতেই এই হাল কেছে তো। আমান চোখ ঘুরিয়ে, হ্যাঁ, হ্যাকা কুকুর দেখতে হবে না। কৃষ হেসে টমিকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। আমান, আরে দোস্ত শোন না, তোর ওই মিষ্টি শালির সাথে একটু সেটিং করে দে না, তাহলে আমি সারা জীবন তোর কুত্তার দেখভাল করব। কৃষ হাসতে হাসতে, না ভাই, এত রিস্ক নিতে পারবো না, তোর মেশিনের উপর আমার কোনো ভরসা নেই। ঠিক তখনই ওপর থেকে ওই গলার আওয়াজ, রুহি, আমার বন্ধুকে কি তোমার খুব পছন্দ হয়ে গেছে নাকি? জনেই একসাথে সিঁড়ির দিকে তাকায়, রুহি নেমে আসছে। আমান মাথা চুলকাতে চুলকাতে, ওই আর কি, একটু মজা করছিলাম। রুহি ভুরু কুচকে কৃষের দিকে তাকিয়ে বলে, আপনি সব সময় এমন অদ্ভুত স্টাইলে বসে থাকেন কেন? কৃষ মুচকি হেসে, তুই বুঝবি না, বাটারফ্লাই, আই লাইক দিস পজিশন। আমান সঙ্গে সঙ্গে কৃষের মুখ চেপে ধরে বলে, চুপ কর ভাই। ও আমাকে ভাইয়া বলে, অন্তত একটু ভদ্রভাবে কথা বল ওর সামনে। কৃষ আমানের হাত সরিয়ে শান্তভাবে বলে, ডন, কি ডিস্টার্বিং মি? কৃষ আমি যেন কি বলছিলাম, আমি সবসময় ফিল করি যে তুই আমার ওপর বসে থাকিস, তখন এই পজিশনটা আমি ফিল করি, বেবি, এই কারণেই আই লাইক দিস পজিশন। রুহির কান গরম হয়ে যায়। এমন কথা শুনে ওর মুখ লাল হয়ে ওঠে, চোখ নিচু করে এক মুহূর্ত দাঁড়ায় না, লজ্জায় ছুটে যায় রান্নাঘরের দিকে। কৃষ তখন টমিকে কোলে নিয়ে হেসে বলে, তুই দেখলি টমি, একদম সিনেমার হিরোইনের মতো লজ্জা পেল তোমার। আমান মাথা নেড়ে, আমি শুধু তোর এই কুত্তাটাকে দিতে এসেছিলাম, ভাই। তুই যা খুশি, তোর সাথে থাকলে আমি লজ্জায় মেয়ে যাব। আমান বেরিয়ে যেতেই কৃষ দরজা বন্ধ করে ধীরে রান্নাঘরের দিকে গেল। ভেতরে ঢুকে দেখে রুহি কফি বানাচ্ছে। উনি গায়ে লাল রঙের থ্রি পিস, ওড়নাটা একদিকে সরে গেছে, পিঠে বড় একটা বিনুনি পরে আছে কোমর ছুঁয়ে। রুহি কাপে চামচ নাড়ছে, মুখটা শান্ত, চোখে একটু ঘুমের ছাপ। কৃষ দরজায় হেলান দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে, ওর চোখে যেন প্রথমবার রুহিকে দেখা। কৃষ হঠাৎ এক চতুর হাসি দিয়ে রুহির বেনিটা টেনে ধরে। রুহি, আহ! কৃষ এইভাবে টানছেন কেন? লাগছে তো। সে ঘুরে তাকাতেই কৃষ আবার জোরে টানে, রুহি হঠাৎ ভারসাম্য হারিয়ে তার বুকের ওপর পড়ে যায়। কৃষ মুচকি হেসে বলে, এত বড় চুল রেখে কি লাভ, যদি এটা দিয়ে তোমাকে কাছে টানতে না পারি। রুহি ঠোঁট ফুলিয়ে উঠে, পা উঁচুকে দাঁড়িয়ে হাত কৃষের ঘাড়ে রাখে, কিন্তু এখনো তার নাগাল পায় না। কৃষ হাসে, কিস করবি, বাটারফ্লাই? আগে বলবি তো, বলে সে এক ছটকায় রুহির কোমর জড়িয়ে তুলে নেয়। রুহি সুযোগটা নিয়ে তার চুল টেনে ধরে কৃষের গলার কাছের অ্যাডামস অ্যাপলে একটা কামড় দেয়। কৃষ ব্যথা চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কোনো শব্দ নেই। রুহি দাঁত বার করে মিষ্টি দুষ্টুমি ভরা স্বরে বলে, এমন সুন্দর অ্যাডামস অ্যাপল থেকে কি লাভ, যদি আমি একটু আদরই না দিতে পারি। কৃষ মুচকি হেসে গলা নামিয়ে বলে,
বাহ বাটারফ্লাই, আমার কথা আমাকেই সুদ নিতে হবে মনে হচ্ছে। এখনই সব হিসাব মিটিয়ে ফেলব। ঠিক তখনই ডোরবেল বাজে, টিং টং। কৃষ বিরক্ত হয়ে বলে, উফ উফ, আবার কে এলো? কৃষ ভ্রু কুচকে ওই দিকে তাকালো। এই খেলাটা এখনই শেষ হলো না, বাটারফ্লাই। ফেরত এসে যেখানে থেমেছি সেখানে থেকেই শুরু করব। সে ধীরে ধীরে রুহিকে নামিয়ে দিল। রুহি চুল ঠিক করে ঠোঁটে এক তৃপ্তির হাসি রাখল। চলবে।